আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আমার কথা ক্লিয়ার শুনতে পাচ্ছেন কিনা এবং বোর্ডের লেখা ক্লিয়ার দেখতে পাচ্ছেন কিনা একটু কমেন্টসে জানিয়ে দেন। এবং আপনারা কে কোন জায়গা থেকে দেখছেন সেটাও একটু কমেন্টসে জানিয়ে দিবেন। সবাইকে অনুরোধ করব, কে কোন জায়গা থেকে আমাদের সঙ্গে যুক্ত হয়েছেন একটু কাইন্ডলি কমেন্টসে জানিয়ে দিবেন যে আপনারা কে কোন জায়গা থেকে যুক্ত হয়েছেন আমাদের সঙ্গে। একটু কমেন্টসে জানিয়ে দেন সবাই যে স্যার কে কোন জায়গা থেকে যুক্ত হয়েছি, ক্লিয়ার শুনতে পাচ্ছে কিনা, দেখতে পাচ্ছে কিনা, এভরিথিং ওকে আছে কিনা একটু কমেন্টসে জানিয়ে দিব স্যার। সবাই জানিয়ে দিব যে কে কোন জায়গা থেকে যুক্ত হয়েছি। স্যার সবাই কে কোন জায়গা থেকে যুক্ত হয়েছি একটু কমেন্টসে জানিয়ে দিব। খুলনা থেকে যুক্ত হয়েছে অনেকে, আরও বিভিন্ন জায়গা থেকে যুক্ত হয়েছে। সকলকে অসংখ্য ধন্যবাদ এবং সবাইকে বরাবরের মতো বলবো আজকেও ক্লাসটি একটু সবাই শেয়ার দিয়ে ডান লিখে দেন। শেয়ার এবং ডান দুইটা কথা একসঙ্গে লিখবেন যে স্যার শেয়ার ডান, অর্থাৎ আপনি ক্লাসটি শেয়ার দিয়ে ফেলেছেন আর আমরা আমাদের নিয়মিত যে ক্লাস আমরা সেই ক্লাসটা করতে থাকবো। ঠিক আছে স্যার, সব কিছু ওকে আছে কিনা? ঝিনাইদহ থেকে আছে, বগুড়া থেকে আমাদের সঙ্গে আছে, পাবনা থেকে আছে, নোয়াখালী থেকে আছে, নার্গিস। ওকে ফাইন, তাহলে একটু সময় নিচ্ছি, সবাই একটু কাইন্ডলি জানিয়ে দিবেন যে স্যার সব কিছু ওকে আছে কিনা, কথা শুনতে পাচ্ছেন কিনা। আচ্ছা ঠিক আছে, ওকে। ব্রাহ্মণবাড়িয়া, ঝিনাইদহ, অনেক জায়গা থেকে সবাই একটু শেয়ার ডান লিখে দেই, সবাই শেয়ার দিয়ে ডান লিখে দেই, সবাই শেয়ার দিয়ে ডান লিখে দেই। এবং সাথে সাথে রিয়্যাক্ট দিতে ভুলবো না। আমি লাভ রিয়্যাক্ট পছন্দ করি, আমার ক্লাস কেমন লাগে সেটা তো যারা ক্লাস করে তারা জানে। তো একটু লাভ রিয়্যাক্ট দিয়ে দিব অথবা অন্য কোনো রিয়্যাক্ট আমরা দিয়ে দিব। তাতে সুবিধাটা হচ্ছে আমাদের সঙ্গে যুক্ত হয়ে যাবে অনেকেই, আর আমাদের সঙ্গে যখন অনেকেই যুক্ত হবে তখন ইনশাল্লাহ আমরা সবকিছু ঠিকঠাক মতো আরও সুন্দরভাবে করতে পারবো। ঠিক আছে, আমরা আজকে প্রিপোজিশন ক্লাস 4 করব। প্রিপোজিশন ক্লাস এর আগে 3 হয়েছে, 2 হয়েছে, 1 হয়েছে, সেটা আমরা দেখেছি। আর 4টা আমি এই জন্য রেখেছি আজকে, এরপরে হয়তো অন্য টপিকের ক্লাস হবে। হ্যাঁ, একটু শেয়ার ডান লিখে দিব। নীলফামারী থেকে আছে আব্দুর রউফ, ঠাকুরগাঁও থেকে আছে আমাদের সঙ্গে, আমি নামগুলো বলতে পারছি না। আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম। সাবরিনা সিদ্দিকা, কক্স ফিশ ফ্রাই খেতে আসে দেখি, ফ্রি ক্লাস। ও তাই নাকি? আর সমস্যা নাই, কক্সবাজার কিছুদিন পরে যাবো আমি ইনশাল্লাহ। কক্সবাজার গেলে কক্সবাজারে কারা কারা আছে তাদের সাথে দেখা হবে। আগামী মাসে কয়েকটা জায়গায়, আগামী মাসের শেষের দিকে অথবা তার পরের মাসের শুরুর দিকে কয়েকটা জায়গায় ট্যুর দেওয়ার চিন্তা ভাবনা আছে ইনশাল্লাহ। যারা যেখান থেকে আছেন, সিলেট থেকে যারা আছে সিলেট যাওয়ার চিন্তা ভাবনা আছে, নড়াইল থেকে আছে আমাদের সঙ্গে, গাজীপুর থেকে যুক্ত হয়েছে, জামালপুর থেকে যুক্ত হয়েছে, আর ব্যাটারির গলি থেকে রাফসান এসে গেছে। এই তো কালকে বলেছিলাম ব্যাটারির গলির রাফসানের কথা। তো রাফসান একটু শেয়ার দিয়ে দেই। ঝালকাঠি থেকে, তার মানে বাংলাদেশের সব জায়গা থেকে আমার সঙ্গে কম বেশি ইনশাল্লাহ যুক্ত হন আপনারা, তাই না? হ্যাঁ, সবাই একটা করে লাভ রিয়াক্ট দেন, দেখি লাভের ছড়াছড়ি চলুক। আচ্ছা, তাহলে আপনারা কি রেডি স্যার? আমরা তাহলে একটু ক্লাস নেই, ক্লাস শুরু করে দেই। তার আগে একটু জানতে চাই আপনারা কি রেডি, ইয়েস অর নো, যে স্যার সবকিছু ঠিক আছে, আপনারা কি রেডি নাকি রেডি নয় এখনো? বলেন তো। গায়ে বান্ধা থেকে, গায়ে বান্ধা, গরু বান্ধা, তাই না? শেয়ার ডান দিয়েছে আব্দুর রউফ সবার আগে। ময়মনসিংহ থেকে আছে সুমাইয়া। আমি চাচ্ছি একটু সবার সঙ্গে, আমাদের সঙ্গে 60 জন যুক্ত হয়ে গেছে এখন। রংপুর থেকে আছে, তারপর হচ্ছে এটা কি পাইকগাছা থেকে, পাইকগাছাটা যেন কোন জায়গায়, চিটাগাং থেকে আছে আমাদের সঙ্গে শওকত। তারপরে হচ্ছে বন্যা আক্তার অনেক বড় লাভ রিয়েক্ট দিয়েছে, সবাই কিন্তু লাভ রিয়েক্ট দিয়েছে। ফরিদপুর থেকে আছে, আমার দেশের বাড়ি ফরিদপুর, যদিও বলি দেশের বাড়ি না, মানে কি বলে উপজেলা, তাই না? গোপালগঞ্জ থেকে আছে বাড়ির পাশে, নাটোর থেকে আছে, কুষ্টিয়া থেকে আছে, অনেকে যুক্ত হয়েছে ইনশাল্লাহ, মাশাল্লাহ অনেকে যুক্ত হয়েছে। আমরা আমাদের নিয়মিত ক্লাস ইনশাল্লাহ চলে যায় আমাদের ক্লাসে। আজকে আমরা প্রিপোজিশন 4 আলোচনা করব। আপনাদেরই মানে এটা আমাদের পেইড ব্যাচের ক্লাস ছিল কিন্তু ওপেন পেজে রেখেছি। অ্যাডমিশন ক্যান্ডিডেট কারা কারা আছে আজকে? আজকে অ্যাডমিশন ক্যান্ডিডেট জন্য কিন্তু একটা বিশাল 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 একটা পাওয়া আছে, এবং আপনাদের যদি পরিচিত কেউ থাকে তাহলে অবশ্যই তাকে মেনশন করতে ভুলবেন না। কারণ কি, আমি ক্লাসটা শুরু করার শুরুতেই বলে দিব যে অ্যাডমিশন ক্যান্ডিডেটের জন্য আজকে কি রেখেছি আমি, সেটা একটু বলে দিব। হ্যাঁ, আমরা এখানে পহেলা বৈশাখ ইত্যাদিতে দিলে লিখেছিলাম এর আগে। 289 ছিল, তারপরে হচ্ছে 259,
এটাও করেছিলাম সম্ভবত। আচ্ছা, এটা আজকে দেখবো। আচ্ছা, তো তার আগে একটু জানতে চেয়েছি যে স্যার অ্যাডমিশন ক্যান্ডিডেট কে কে আছে, শেয়ার ডান দিয়ে দিচ্ছেন অনেকে। আচ্ছা আচ্ছা, জামালপুর থেকে আছে, শেয়ার ডান, থ্যাংক ইউ সো মাচ। আচ্ছা, এবার একটু বলেন এই যে অ্যাডমিশন ক্যান্ডিডেট কারা কারা আছে তাদের জন্য কি আমি আগামী সেপ্টেম্বরের 1 তারিখ থেকে, এটা আপনাদের রিকোয়ারমেন্ট যদি থাকে, আপনাদের ভাই বোন যদি কেউ থাকে তাদেরকে জানিয়ে দিবেন। সেটা হচ্ছে কি স্যার, আগামী সেপ্টেম্বর 2 অর্থাৎ সেপ্টেম্বরের 2 তারিখ থেকে ঢাকা ইউনিভার্সিটি না শুধু বাংলাদেশের যতগুলা পাবলিক ইউনিভার্সিটি আছে সবগুলার বি ইউনিট, হ্যাঁ বি ইউনিট, এই বি ইউনিটের জন্য একটা স্পেশাল ব্যাচ শুরু হবে আমাদের, যেখানে বি ইউনিট আপনারা জানেন 3টা সাবজেক্ট থাকে, বাংলা, ইংরেজি এবং জিকে। আর আমাদের বাংলা, ইংরেজি, জিকে টিচার সম্পর্কে নিশ্চয়ই আপনাদের আইডিয়া আছে। ওকে, আচ্ছা, এই বাংলা, ইংরেজি, জিকে এই আইডিয়া তো আপনাদের আছেই। তো আমি কি করেছি, আমি একটা প্ল্যান করেছি, সেটা হচ্ছে সেপ্টেম্বরের 2 তারিখের আগে আমাদের কোর্স ফি থাকবে কিন্তু অ্যাবাউট 2000 এর উপরে, কিন্তু প্রায় 2500 টাকা থেকে 3000 টাকা আমি কোর্স অ্যামাউন্টটা রেখেছি। বাট 1000 স্টুডেন্ট যারা প্রথম থাকবে, এটা আমার মানে নিজস্ব টার্গেট, কারণ আপনারা অনেককে পড়িয়েছেন। এই 1000 স্টুডেন্টের জন্য কোনো ধরনের টাকা লাগবে না, ওই কোর্সে যুক্ত হতে কোনো টাকা লাগবে না, সম্পূর্ণ ফ্রি। যেটা 2500 টাকা সর্বনিম্ন থাকবে কোর্স ফি সেপ্টেম্বরের 2 তারিখের পরে। তার পূর্বে 1000 স্টুডেন্ট নিব যারা সম্পূর্ণ ফ্রি করবে এই কোর্সটা। আর এই ফ্রি করার জন্য আপনি কি করবেন, আমার যে হোয়াটসঅ্যাপ নাম্বারটা আছে 01970214735 01970214735, এখানে শুধুমাত্র বি ইউ এটা লিখে একটা টেক্সট দিবেন, বি ইউ ফ্রি। আবার বলতেছি, বি ইউ বা ইউনিট লেখেন, সমস্যা নাই, বি ইউনিট এরপরে লিখবেন পাশে ফ্রি। আমি ইনশাল্লাহ যুক্ত করে দিব। ঠিক আছে, আপনাদের যদি কেউ থাকে পরিচিত তাকে এটা ইনফর্ম করতে পারেন, শেয়ার দিতে পারেন যে স্যার এটা বলেছে। 1000 জনকে, আমি 1000 জন হয়ে গেলে পরে আমরা পেইড শুরু করবো। এই 1000 জনকে ফার্স্টে আমরা হচ্ছে সম্পূর্ণ ফ্রি করাবো। এরা টোটাল একেবারে শুরু থেকে শেষ পর্যন্ত যারা পেইড ব্যাচের যে সকল সুবিধা পাবে, এরা সকল সুবিধা শুরু থেকে শেষ পর্যন্ত পাবে। তো এই জন্য বলছি, ভাইয়া দিনাজপুর থেকে বলছি, আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম, কাল সকাল কলেজ এক্সাম আছে, আমি আছি। তো যাই হোক, যারা আছেন তারা কি করবেন, আমার এই যে হোয়াটসঅ্যাপ নাম্বারটা আছে 01970214735 বি ইউনিট ফ্রি লিখে মেসেজ দিয়ে রাখবেন, আমি সবাইকে গ্রুপ লিংক দিয়ে দিব। ওকে, আচ্ছা ঠিক আছে। এখন একটু যারা যুক্ত হয়েছি সবাই প্রাইমারি নিবন্ধনের ক্লাস করতে পারবে কি? প্রাইমারি নিবন্ধনরা এই ক্লাস তো সবার জন্য, ইংলিশ প্রিপারেশনটা সবার জন্য, আজকের ক্লাসটা প্রাইমারি নিবন্ধন ইংলিশ সবার জন্য, অ্যাডমিশন ক্যান্ডিডেট সবার জন্য। আচ্ছা, তো যেটা বলছিলাম যে স্যার এই অফারটা আপনাদের পরিচিত যারা আছে তাদেরকে দিয়ে দিবেন, তারা যেন আমাদের সাথে কানেক্টেড হয় বা আপনার মাধ্যমে কানেক্টেড হতে পারে, বা আপনাদের রেফারেন্সে যারা থাকবে তারাও কানেক্ট হতে পারবে, সমস্যা নেই। আপনার ভাই অ্যাডমিশন দিবে ইনশাল্লাহ, আমাদের সাথে যুক্ত করে দেন বি ইউনিট এবং ডি ইউনিট, কারণ বি ইউনিটের সঙ্গে ডি ইউনিটটাও আমরা অ্যাড করবো। ডি ইউনিটটাও, বি ইউনিট এবং ডি ইউনিট কম্বাইন্ড একটা ব্যাচ থাকবে, ওখানে শুধু ম্যাথ থাকবে এক্সট্রা। তো যাই হোক, আমরা এবার ক্লাস শুরু করব। আমাদের আলাপ আলোচনা যত রকম কাহিনী ছিল সব শেষ করলাম, ক্লাস আপনারা শেয়ার দিয়েছেন, অসংখ্য ধন্যবাদ। আমাদের সঙ্গে এখনো 82 জন আছে, যারা এখনো শেয়ার দেন নাই শেয়ার দিয়ে দেন, 100 প্লাস হয়ে যায়। ওকে, আমরা তাহলে এবার ক্লাসে চলে যাই। যার ক্লাসে আছে কি আছে, ক্লাস আমাদের কি বলতেছে দেখি। আজকে আমাদের ফার্স্টে একটা পেজ আছে যেখানে একটা কথা বলা আছে, এটা পেজ নাম্বার 4 যেহেতু আমরা নিয়েছি 4 থেকে নেওয়া, হ্যাঁ, সেখান থেকে একটা কিছু বলছে। তো এইখানে একটা বলছে, উড ইউ প্লিজ ফাইন্ড আউট বাংলাদেশ দ্য ম্যাপ। আমি বরাবর বলি যে যখন ক্লাস করবেন তখন ক্লাসে করার চেষ্টা করবেন, কেমন? আচ্ছা, তার আগে একটু, এখন আমি জুম করেছি ভাইয়া, আমি অ্যাডমিশন ক্যান্ডিডেট। ওকে ভাইয়া, সমস্যা নেই, যারা অ্যাডমিশন ক্যান্ডিডেট আছেন আমি তো প্রসেসটা বলে দিয়েছি। হ্যাঁ, প্রয়োজনে ফোন নাম্বারটা আমি আবার লিখে রাখতেছি পাশে, আপনাদের অনেকে দিতে অসুবিধা হতে পারে। 01970214735, ঠিক আছে, এটা হোয়াটসঅ্যাপ নাম্বার। হোয়াটসঅ্যাপে বি ইউ ফ্রি লিখে দিবেন, তাতেই হবে। ওকে, আচ্ছা, যেটা বলছিলাম যে স্যার আমরা আমাদের ফার্স্ট একটা অপশন নিয়ে আসবো, সেটা হচ্ছে ফার্স্ট একটা প্রশ্ন বলছে 92, দেখা যাচ্ছে নিশ্চয়ই ক্লিয়ার। যেখানে কবে লিখবো স্যার? আজকে থেকে লেখা শুরু করবেন, এখনই লিখে রাখেন, ভাইয়া ক্লাস শেষে এদেরকে অ্যাড করে দিবে গ্রুপে। ওকে, এখনই লিখবেন, সমস্যা নাই। তো যেটা বললাম যে ভাইয়া এইখানে যে 92 নম্বরের প্রশ্ন আছে, উড ইউ প্লিজ ফাইন্ড আউট বাংলাদেশ দ্য ম্যাপ, এরপরে বলছে র্যাপিডলি দ্য স্ক্রিন, এরপরে বলছে দ্য ইন্টারনেট।
যদি কখনো কোনো ধরনের একটা বিষয় বুঝবেন, ম্যাপে হোক খুঁজে পাওয়া, স্ক্রিনে হোক খুঁজে পাওয়া, ইন্টারনেটে খুঁজে পাওয়া, ফেসবুকে খুঁজে পাওয়া, টুইটারে খুঁজে পাওয়া, হোয়াটসঅ্যাপে খুঁজে পাওয়া, এরকম যদি কিছু বোঝায়, অর্থাৎ সামাজিক যোগাযোগ মাধ্যম এবং মানচিত্র, এর পূর্বে অন বসবে। কি বসবে স্যার? অন। তবে সবচাইতে বেশি যেটা করবেন সেটা হচ্ছে এই ম্যাপের সাথে। অনেকবার আসছে, অনেকে ইন দা ম্যাপ দেখে, হ্যাঁ, ইন দা ম্যাপ লেখা যাবে না। ইন দা ম্যাপের জায়গায় কি লিখবো স্যার? অন দা ম্যাপ। অন দা ম্যাপ পরীক্ষাতে অনেকবার আসছে এটা, অন দা ম্যাপ। অন দা ম্যাপ একটু কমেন্টস এটা লিখে ফেলবো যে স্যার ইন দা ম্যাপ না লিখে কি লিখবো? অন দা ম্যাপ। অর্থাৎ কোনো কিছু যখন মানচিত্রে খুঁজে বের করতে হয় তখন অন দা ম্যাপ ব্যবহার করা হবে। ঠিক আছে স্যার, কি বলছি? মানচিত্রে খুঁজে বের করা বোঝাতে কোনো কিছু অন দা ম্যাপ ব্যবহার করা হয়। ঠিক আছে। আচ্ছা, তাহলে আমরা ফার্স্টে একটু দেখলাম যে হ্যাঁ, ম্যাপে দেখাইলে অন দা ম্যাপ, স্ক্রিনে দেখাইলে অন দা স্ক্রিন, ইভেন টেলিভিশন যদি দেখায় তাহলে অন টেলিভিশন ব্যবহার করা হবে। ঠিক আছে। 92 অন দা ম্যাপ, অন দা স্ক্রিন, অন দা ইন্টারনেট। গুড। এই যে মিশুক সরকার সবার আগে সুন্দরভাবে সে কিন্তু বলে ফেলেছে। ঠিক আছে। আচ্ছা, এখন দেখেন 93 তে একটা প্রশ্ন বলছে, দ্য ইউনিভার্সিটি উইল বিল্ড এ নিউ ডরমেটরি ক্যাম্পাস। কথাটা লেখছে দেখেন, এই যে ক্যাম্পাসের মধ্যে আমরা মনে করি ইন দা ক্যাম্পাস ব্যবহার করব। তবে কথা হচ্ছে স্যার এখানে দা নাই, যখন দা না থাকবে তখন অন লিখবেন। হ্যাঁ, অন ক্যাম্পাস। কি স্যার? অন ক্যাম্পাস, ইন দা ক্যাম্পাস। অর্থাৎ আপনারা যখন লিখবেন, আমি জাস্ট একটু বুঝাই দিচ্ছি যে অন, এটা এর আগেও করাইছে এই স্টাইলের, অন ক্যাম্পাস, আর ইন যদি দেই তাহলে একটা ডিটারমিনার থাকতে হবে, ইন দা ক্যাম্পাস। ইন দা ক্যাম্পাস। ওকে, অন ক্যাম্পাস। আর একটা কি বলছি স্যার? ইন দা ক্যাম্পাস। হ্যাঁ, গুড। এই যে যেভাবে লিখতেছেন এভাবে লিখবেন, ইনশাআল্লাহ আশা করি এখানেই অনেকটা ক্লিয়ার হয়ে যাবে। ঠিক আছে। তাহলে হিসাবটা কি বলছে দেখেন, দ্য ইউনিভার্সিটি উইল বিল্ড আ নিউ ডরমেটরি অন ক্যাম্পাস, অর্থাৎ ক্যাম্পাসের উপরে এসে একটা কিছু করবে। আচ্ছা, এরপর একটু দেখেন, মেনি পোর পিপল লিভ দ্য আইল্যান্ড। মনে রাখবেন, আইল্যান্ড মানে দ্বীপ, মানুষ দ্বীপের উপরে বসবাস করে, দ্বীপের উপরে। হ্যাঁ, আইল্যান্ডের উপরে অন বসে, তবে দেশের পূর্বে অন লেখা যাবে না, কান্ট্রির পূর্বে ইন লিখতে হবে। তবে দ্বীপের কথা হইলে দ্বীপ, তার পূর্বে অন বসবে। আইল্যান্ড বুঝাইলে অন বসবে। কি বসবে? আইল্যান্ডের উপরে মানুষ বসবাস করে। তাহলে কি করব স্যার? নতুন ব্যাচ কবে থেকে শুরু? আগামী মাসের 1 বা 2 তারিখ থেকে ইনশাআল্লাহ। 99 আমাদের সঙ্গে যুক্ত হয়েছে স্যার। পরে কারা কারা যুক্ত হয়েছে কিন্তু শেয়ার দেই নাই, এমন কে কে আছেন যে স্যার পরে যুক্ত হয়েছে কিন্তু শেয়ার দেই নাই? দিয়ে দেন সৎভাবে। 100 প্লাস হয়ে যাক। 97 এখনো আছে, 3 জন কম আছে এখনো। কোনো 3 জন যদি শেয়ার দিয়ে দেয়, আর যদি যারা দিয়েছেন তারা আবার 2টা করে দিয়ে দেন, দেখবেন ইনশাল্লাহ 100 প্লাস হয়ে যাবে। আচ্ছা, তাহলে আমরা পরেরটা একটু আসি। কি বলছি স্যার? আইল্যান্ড। এই যে আইল্যান্ড দেখতেছেন, দ্বীপ। তো আইল্যান্ড যখন আসবে স্যার, আইল্যান্ড হলে তখন আমরা অবশ্যই অন ব্যবহার করব, অন দা আইল্যান্ড। ওকে, এটা যেন মনে থাকে, এটা পরীক্ষাতে আসছে। হ্যাঁ, দ্বীপের কথা হইলে অন ব্যবহার করতে হবে। 92 মধ্যে তো ইন ছিল স্যার, 92 মধ্যে ইন ছিল। একটা কথা খেয়াল করেন, 92 মধ্যে ইন ছিল, বাট আমি বলছি যে ম্যাপ, স্ক্রিন, ইন্টারনেট, ফেসবুক এগুলা হইলে তখন অন ব্যবহার করতে হয়, ইন করা যাবে না, এটা বলছি। ওকে, রাফসান ব্যাটারি গলি কি বলছি, বলে থাকবে না? তাহলে এটা গেল স্যার। 94-এ কি বলছি? আইল্যান্ডের উপরে বুঝাইলে অন বসবে, অন আইল্যান্ড, অন আইল্যান্ড, অন আইল্যান্ড। আবার বলছি অন আইল্যান্ড, মনে থাকবে। এবার আসেন 95 কি বলছে? দ্য ডগ বিট হার দ্য লেগ। কুত্তা তারে পায়ে কামড় দিছে, তাই না? এরপর দ্য শাড়ি ড্যাশ হার ইজ ভেরি এক্সপেন্সিভ। আচ্ছা, কুকুর যখন কারো পায়ে কামড় দেয় তখন পায়ের মধ্যে কামড় দেয়, বিষয়টা এমন না। আমি যদি ধরেন এটাকে ধরি একজনের পা, ধরেন এটা একজনের পা, জানি না এত ভালো পা তো আর হয় না স্টাইলের পা। এবার এই পায়ে কামড় দিলে পায়ের উপরে কামড় দিবে, এরকম করে। কুকুর এইরকম ধরে খামচি দিয়ে কামড় দিবে, অর্থাৎ পুরো হাতের উপরে এমনি করে কামড় দিবে। এমন না যে সে আপনার হাতের ভিতরে চলে যায় তারপরে কামড় দিবে। হ্যাঁ, তাহলে এই যে কামড় দিল হাতের উপরে, সেক্ষেত্রে অন ব্যবহার করতে হবে। যেহেতু তার পায়ের উপরে কামড় দিচ্ছে, এই ক্ষেত্রে অন দা লেগ, অন দা লেগ। ইন ব্যবহার করা যাবে না। এই তো শেয়ার ডান দিয়েছে প্রথম বাংলার সোনাই, না সরি গ্রাম বাংলার সোনাই, নামটা তো চমৎকার, গ্রাম বাংলার সময়। আপনার মানে রিয়েল নামটা কি? আচ্ছা, এরপরে দেখেন
কোনো ব্যক্তির উপরে কোনো পোশাক থাকলে, কোনো ব্যক্তির গায়ে কোনো পোশাক থাকলে তাহলে অন ব্যবহার করতে হবে। যেমন দ্য ড্রেস অন হার, দ্য ড্রেস অন হার, দ্য শার্ট অন হার, দ্য শাড়ি অন হার, দ্য টি শার্ট অন হার বা হিজ, যাই লিখি আমরা। তো এই যে কথাগুলো থাকবে স্যার, কোনো ড্রেস কারো গায়ের উপর থাকলে সেক্ষেত্রেও অন ব্যবহার করা হয়। ওকে, অর্থাৎ কারো গায়ে কোনো ড্রেস থাকলেও কি ব্যবহার করব? অন ব্যবহার করব। ওকে, আচ্ছা, দিন তারিখ সময় এর পূর্বে কি লিখতে হয় স্যার? মনে আছে না? 96, আপনারা নিজেরা করবেন 96। যে দিন তারিখ পূর্বে, দিন তারিখের পূর্বে কি আসে? দিন তারিখের পূর্বে কি ব্যবহার করা হয়? দিন তারিখের পূর্বে কি ব্যবহার করা হয়? পায়ের উপরে কামড় ডালে অন ব্যবহৃত হয়। অন ব্যবহার করেন আর ইন ব্যবহার করেন, ব্যথা কিন্তু একই থাকবে। সেই জন্য ভাইবেন না যে অন ব্যবহার করলে ব্যথা কমে যাবে। আচ্ছা, যাই হোক, তাহলে 96 এর উত্তরটা আপনারা করেন যে স্যার 96 কি হবে? শেয়ার ডান স্যার, তাসফিয়া সুলতানা, থ্যাংক ইউ। আর কে কে শেয়ার দেয়নি এখনো? সেই 97 দাঁড়ায় আছে, আমি দেখছি 97 প্লাস হয় নাই। একটু শেয়ার দিয়ে দেই যারা পরে আসছি। স্যার, পরিধান করলেও কি অন হবে? হ্যাঁ, পরিধান করার ইংলিশে অন, এটাকে বলে পুট অন। পুট অন, পুট অন মানে ড্রেস পরিধান করা, পুট অফ মানে খুলে ফেলা। ওকে, আচ্ছা, 96 এ উত্তর করে ফেলেছে যে স্যার মানডে, সানডে, স্যাটারডে, 21 ফেব্রুয়ারি, বার্থডে ইত্যাদি যাই থাকুক সব কিছুই কি হবে স্যার? স্যার কি যেন একটা প্রশ্ন, কি যেন একটা বড় প্রশ্ন করছে সে। এসমোতোহা, শেখ এসমোতোহা, আমি জব মেডিসিনে আপনার ক্লাস করেছি, তাই এই প্ল্যাটফর্মে ভর্তি হয়েছি। জব মেডিসিনে কোন জায়গায় ক্লাস করেছেন? তারপরে বলছে কি রাফসান আপনার শত্রু নাকি? আব্দুর রহমান, কেন রাফসান শত্রু হবে কেন? রাফসান ব্যাটারি গলি থেকে বলে সবসময়। ওই যাই হোক, কিছু বললাম না। তো এটা গেল স্যার অন মানডে, সানডে, স্যাটারডে। দিন বা তারিখের পূর্বে কি বসে? ডেটের পূর্বে সবসময় অন বসে। অন দিয়ে কি লিখবো স্যার? একটা ডেট, যে কোনো ডেট হতে পারে, 24 ঘন্টা। এটা স্যাটারডে, সানডে, মানডে, ফ্রাইডে, 21 ফেব্রুয়ারি, 16 ডিসেম্বর, এরকম যাই থাকুক তার পূর্বে কি বসবে স্যার? অন বসবে। আমি এটা আগে করাইছি। এরপরে 97 এর উত্তর কি হবে স্যার? 97 দেখেন তো, 97 এ কি বলছে? দেখেন 97 এ বলে দিছে ডু ইউ ওয়াচ দ্য ক্রিকেট গেম। ওই যে একটু আগে বলছি স্যার, টেলিভিশনের পর্দায়, টিভি চ্যানেলে, যমুনা টেলিভিশনে, যাই হোক কোনো কিছু যদি কোনো টিভির পর্দায় বা স্ক্রিনে দেখা যায় তার পূর্বে অন ব্যবহার করতে হবে। তাহলে 97 এ কি ব্যবহার করবো আমরা স্যার? অন টেলিভিশন, ও সরি এটা ইন, এই যে লাস্টে আছে অন। তাহলে অন টিভি বা টেলিভিশন দুইটাই লেখা আছে, একটা শর্ট ফর্ম লেখা আছে টিভি আর হচ্ছে টিভি মানে টেলিভিশন, তাই না? এটা আমরা দেখেছি 97। আচ্ছা, এরপরে বলছে 98 এ দেখেন কি বলছে? আই লেন্ট হিম আ বুক নিউ ইয়র্ক ইয়েস্টারডে। আচ্ছা, এই যে একটা কথা দেখতেছেন না, বই, যখন কোনো বিষয়ের উপর কোনো বই লেখা হয় তখন অন লিখতে হয়। যেমন হি রোট আ বুক অন আওয়ার ফ্রিডম ফাইটিং, আমাদের স্বাধীনতা যুদ্ধের উপরে সে একটা বই লিখছে। সে ঢাকা রাজধানী এটার উপর একটা বই লিখছে। সে পদ্মা নদীর উপর একটা বই লিখছে। তাহলে কি লিখবো? হি রোট আ বুক অন পদ্মা রিভার, এই টাইপের। তাহলে সে কি করছে স্যার? নিউ ইয়র্ক এর উপর মানে নিউ ইয়র্ক ইয়েস্টারডে উপর একটা বই লিখছে। ওকে, অর্থাৎ কোনো বিষয় সম্পর্কে যদি কেউ কিছু লেখে সেক্ষেত্রে অন ব্যবহার করা হয়। যেমন এখানে দেখা যাচ্ছে দ্য সাব সাহারা ইকোনমি, অর্থাৎ সাব সাহারা অর্থনৈতিক যে অঞ্চল বা অর্থনীতি এর উপরে। হ্যাঁ, রাফসান স্যারের গুড স্টুডেন্ট, ঠিক। তো এরকম করে কোনো বিষয়ের উপর কেউ যদি লেখে তাহলে সেক্ষেত্রে অন ব্যবহার করা হয়। যেমন কেউ দেখা যাচ্ছে লিখছে বাংলাদেশের উপর যদি কেউ বই লেখে তাহলে কি হবে? হি রোট আ বুক অন বাংলাদেশ, ইন বাংলাদেশ লেখা যাবে না। ওকে, এটুকু তো বুঝতে পারছি। 98 নাম্বার ক্লিয়ার না স্যার? 99 এ আসেন। কোন বাক্যটি শুদ্ধ? কমিটির বুঝাইতে অন বসে, এর আগেও পড়াইছি। কমিটির ক্ষেত্রে অন বসে, অন কমিটির ক্ষেত্রে অন বসে। আবার বলছি কমিটির ক্ষেত্রে অন বসে। প্রয়োজনে বারবার লিখে নেবেন অন দা কমিটি, অন দা কমিটি, অন দা কমিটি। COMMITTE পরীক্ষাতে স্পেলিং আসছে অনেকবার। হ্যাঁ, তাহলে একটু মনে রাখবো 99 এ কি হবে স্যার? কমিটি। আর কমিটির ক্ষেত্রে ইন লেখা যাবে না, কি হবে? অন দা কমিটি, অন দা কমিটি। সবাই একটু কমেন্টসে লিখে নিব অন দা কমিটি, অন দা কমিটি। এটা যেন এই যে স্যার চিল্লাই চিল্লাই বলতেছে এত সময়, আপনার যেন সেখান থেকে মনে হয়ে যায় পরীক্ষার হলে আসলে যেন যে ভাইয়া হ্যাঁ বলছিল। ঠিক আছে, হি ইজ নট অন দা কমিটি। যেমন SM শহীদ হোসেন সম্পূর্ণ লিখে ফেলছে পুরা সেন্টেন্সটা।
হ্যাঁ, কোনো বিষয়ে কিছু লিখলে অন বসে, গুড, এভাবে। তাহলে অন দা কমিটিটা একটু বারবার লিখি, অন দা কমিটি, কারণ পরীক্ষাতে এটা আসবে, আপনার ভুল করার সম্ভাবনা অনেক বেশি, সেখানে আপনি ইন দা কমিটি লিখে ফেলতে পারেন। কি লিখবো? অন দা কমিটি। আচ্ছা, আরেকটা কথা বলে রাখি, অনেকে এমনি উত্তর দেয় ডি সি। আরে ভাই, কমেন্টে যখন আপনি লিখবেন ফুলটি লেখেন, কারণ পরীক্ষা হলো ওই ডি সি তো কতগুলাতে লিখছেন, বাট ফুল লিখলে আপনার মনে পড়তে পারে যে হ্যাঁ একদিন লিখছিলাম একটা কমেন্টস এরকম ছিল, তাহলে অন দা কমিটি আমরা ব্যবহার করব। মনে থাকবে না স্যার? অন দা কমিটি। ওকে 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 ফাইন, ঠিক আছে। তাহলে অন দা কমিটি, অন দা কমিটি। কি ক্লাস ভালো লাগতেছে না? আপনাদের কোনো রিয়াক্ট নাই? সবাই ঘুমায় পড়ছেন নাকি জেগে আছেন? তো জেগে থাকলে হাত তুলে একটু দেখান তো দেখি, জেগে আছেন না ঘুমাই গেছেন? মনে হচ্ছে সব ঘুমাইছে, কোনো কমেন্টস নাই, রিপ্লে নাই, কিছু নাই, বুঝতেছি না। ওকে ওকে the dog was hiding the table. দেখেন কুত্তাটা কি বলছে, কুকুরটা টেবিলের নিচে লুকাইছে। এখানে একটা কথা আছে, এই তো জেগে আছে অনেকে, এইবার এবার একটু লাভ রিয়াক্ট দিচ্ছে। গুড, ঠিক আছে। 99 তবু 100 এখনো পার করতে পারি না আমি, বুঝলাম না কি একটা বিষয় আজকে। 100 কি পার হবে না? আচ্ছা, কি বলছে স্যার? কোনো কিছুর নিচে নিম্ন স্থানে অর্থে আন্ডার ব্যবহার করা হয়, ওকে। আর কোনো কিছু অনুসারে অ্যাকর্ডিং টু আন্ডার ব্যবহার করা হয়। কোনো ব্যক্তি বা প্রতিষ্ঠানের নিয়ন্ত্রণে থাকলে আন্ডার ব্যবহার করা হয়, অর্থাৎ আন্ডার ব্যবহার করা হয়। 100 কুকুরটি টেবিলের নিচে, তাই আন্ডার ব্যবহার, 100 কুকুরটি টেবিলের নিচে আন্ডার ব্যবহার করা হবে। আচ্ছা, আন্ডার ব্যবহার করা হবে, তাহলে ডাউন ব্যবহার করলে অসুবিধা কোথায়? যে স্যার আমি তো ডাউনও ব্যবহার করতে পারি, কারণ ডাউন মানেও নিচে, আন্ডার মানেও নিচে, দুইটার মানে কি নিচে না? হ্যাঁ, এই তো হাত তুলে দেখাইছে স্যার, জেগে আছি। গুড গুড, ঠিক আছে। এবার আচ্ছা, এবার আমরা তাহলে আসি স্যার। তাহলে কি করছে? কুকুরটা টেবিলের নিচে, টেবিলের নিচে, তাই না? এই যে নিচে কথাটা স্যার, এই নিচে কথাটার ক্ষেত্রে আমরা দুইটা অপশন নিব। আমি সাধারণত বলি ডাউন শব্দটা দেখতেছেন না, ডাউন, এই ডাউন কথাটা কিন্তু অ্যাডভার্ব। ডাউন কি স্যার? অ্যাডভার্ব। আর আন্ডার যেটা, এটা প্রিপোজিশন। আন্ডার প্রিপোজিশন স্যার গত ক্লাসে বুঝাইছেন, বলতেছি স্যার, তারপর নতুন করে আসছে। ডাউনটা কি? অ্যাডভার্ব, লিখে নিব ডাউন অ্যাডভার্ব। আর আন্ডার এবং বিলো, আন্ডার এবং বিলো এই দুটার মানেও নিচে, তবে এই দুইটাকে বলে প্রিপোজিশন। ওকে, এটা অর্থাৎ আন্ডার এবং ডাউন, আর একটা হচ্ছে বিলো, তার মধ্যে ডাউন যেটা এটা অ্যাডভার্ব। যেমন আপনি কাউকে বলতে পারেন গো ডাউন, মানে নিচে যাও। কোথায় যাও? নিচে। ওকে, আচ্ছা। আর আন্ডার এবং বিলো এই দুইটা হচ্ছে কি স্যার? স্যার কমেন্ট পুরো আনসার লিখলে অনেকক্ষণ মনে থাকে। হ্যাঁ, এটা আমি এর আগেও বলছি যে কমেন্টটা বেশি করে বা ফুললি বা কাছাকাছি লিখলে বেশি সময় মনে থাকে। আচ্ছা, তাহলে কি বলছি? আন্ডার এটা হচ্ছে কি? আন্ডার এটা অ্যাডভার্ব, একটু লিখে নিব আন্ডারটা অ্যাডভার্ব, কারণ পরীক্ষাতে এটা আসছিল। সরি, ডাউনটা অ্যাডভার্ব, ডাউন অ্যাডভার্ব। আর আন্ডার বিলো এটা হচ্ছে কি স্যার? এই দুইটা হচ্ছে প্রিপোজিশন। এখন আমাদের যেটা জানা উচিত যে স্যার আন্ডার মানেও নিচে, বিলো মানেও নিচে, তাহলে আমরা কি করব? হিসাবটা হচ্ছে, যদি ধরেন এটা যদি একটা টেবিল হয়, যেটা আমরা দেখলাম, এই টেবিলের যদি কোনো একটা জায়গায়, এখানে অথবা এখানে, ভিন্ন ভিন্ন জায়গায় যদি কোনো কিছু অবস্থান করে, তাহলে সেই ক্ষেত্রে আমরা আন্ডার ব্যবহার করব। হ্যাঁ, এরকম। আচ্ছা, আর যদি এরকম টেবিল হয় ধরেন, কিন্তু টেবিলের সম্পূর্ণ জায়গা জুড়ে নিচে, সম্পূর্ণ জায়গা জুড়ে, তখন বিলো লিখতে হবে। ওকে, তখন বিলো লিখতে হবে। বুঝতে পারছেন না স্যার আমার কথাটা? আমি কি বলছি যে অর্থাৎ পুরা জায়গা জুড়ে থাকলে বিলো ব্যবহার করব। আর যদি অল্প জায়গা বা এরকম ভাগ ভাগ হয়ে থাকে, যেমন একটা কুকুর তো পুরা টেবিলের নিচে জুড়া থাকতে পারবে না, বাট একটা কার্পেট পুরা টেবিলের নিচে কিন্তু ছড়াই ছিটে থাকতে পারে, তাহলে বলতে হবে দ্য কার্পেট ইজ বিলো দ্য টেবিল। আর যদি দেখা যায় যে কুকুরটার কথা আছে, তাহলে দ্য ডগ ইজ আন্ডার দ্য টেবিল। ওকে, এই পর্যন্ত আমরা নিশ্চয়ই বুঝতে পারছি স্যার। এই পর্যন্ত বুঝতে পারছি কিনা একটু কমেন্টসে জানাই, আমি তারপরেও নিচে বুঝাই দিচ্ছি। এখন আপনারা যদি ওটা বুঝে থাকেন, দেখেন 100 নম্বরে আসেন। 100 নম্বরে বলছে দ্য ডগ ওয়াজ হাইডিং দ্য টেবিল। এই যে এটা যদি টেবিল হয় স্যার, দেখেন এই টেবিলের মধ্যে এখানে হয়তো কুত্তাটা এমনি করে পালাই আছে, লুকাই আছে। যদিও আমি ওরকম কুত্তা আঁকতে পারি নাই, যেরকম কুকুর আপনার আঁকার কথা উচিত ছিল সেটা আমি আঁকতে পারি নাই, জাস্ট বললাম, বুঝাইছি। হ্যাঁ, তো এরকম করে একটা কুকুর এখানে লুকায় আছে, তাহলে আন্ডার। আর যদি সম্পূর্ণ অংশ জুড়ে একটা কার্পেট থাকে, তখন বিলো। মনে থাকবে না? 101 the mission is
ইউনাইটেড নেশন, দেখেন কোন সংস্থার অধীনে যদি কিছু হয়, সংস্থার অধীনে যদি কিছু হয় তাহলেও আন্ডার ব্যবহার করতে হয়, যে এটা ইউএন মিশনের আন্ডারে, সেটা আমাদের অফিসের আন্ডারে কাজ করে, সে তার বসের অধীনে কাজ করে, সেক্ষেত্রে আন্ডার ব্যবহার করা হয়। তাহলে 101-এও আন্ডার ইউনাইটেড নেশনস কন্ট্রোল দেওয়া আছে। তারপর বলছে 102 দ্য লেবারার্স ওয়ার্ক দ্য গাইডেন্স অফ দ্য ফোরম্যান, অর্থাৎ ফোরম্যানের আন্ডারে তারা কাজ করে। হ্যাঁ, ফোরম্যানের আন্ডারে তারা কি করে, কাজ করে। এটা জাস্ট ফোরম্যানের আন্ডারে তারা কাজ করে। আলাদা আলাদা জায়গায় থাকলে আন্ডার, গুড, আলাদা আলাদা জায়গায় থাকে আন্ডার, আর সম্পূর্ণ জায়গা জুড়ে থাকলে বিলো। আর ডাউন যেটা, এটা অ্যাডভার্ব। ঠিক আছে, আচ্ছা এই পর্যন্ত শুরু থেকে শেষ পর্যন্ত যতটুকু বোঝাইলাম এখন পর্যন্ত, এই পর্যন্ত ক্লিয়ার কিনা? তাহলে একটু ক্লিয়ার লিখে দেন, আর সঙ্গে নেক্সট, তাহলে আমরা নেক্সটে চলে যাই, পরবর্তী পেজে চলে যাই। এটা ছিল 259 পেজ নাম্বার, আমরা তাহলে নেক্সট পেজে চলে যাব। নেক্সট পেজে যাব। আপনাদের কোনো প্রশ্ন আছে কিনা, এই পর্যন্ত ক্লিয়ার বুঝতে পারছেন কিনা একটু সবাই কমেন্টসে জানান, সাড়া দিয়েন, যেন বুঝতে পারি যে হ্যাঁ আপনারা জেগে আছেন, ঘুমাই যান নাই, এই পর্যন্ত ক্লিয়ার কিনা আমাকে একটু কমেন্টসে জানান যে স্যার এই পর্যন্ত ক্লিয়ার হয়েছি আমরা এর পরবর্তী থেকে এখন বুঝতে চাই। ওকে, নেক্সট স্যার ক্লিয়ার, নেক্সট অলরেডি উত্তর করেছে রুহুল আমিন, এমডি মাসুম শাহরিয়ার। আমি একটু সময় নিচ্ছি যে দুই একজনের হয়তো বা প্রশ্ন থাকতে পারে, আরো জাস্ট অপেক্ষা করছি, কারণ প্রশ্ন লিখবে তো একটু টাইপ করতে সময় লাগতে পারে, এই আর কি। আচ্ছা, মাহফুজা বলছে স্যার ক্লিয়ার। তারপরে হচ্ছে এমডি জহিরুল হক বলছে ক্লিয়ার। অধরা বৃষ্টি বলছে স্যার নেক্সট আন্ডার দ্য গাইডেন্স, গুড। পলাশ, তারপর হচ্ছে এমডি আকাশ, সেও বলছে স্যার ক্লিয়ার, ওকে ফাইন। এরপর হচ্ছে 102, এটাও আন্ডার, ঠিক আছে। জি ভাইয়া, নার্গিস বেগম বলছে ভাইয়া ক্লিয়ার সম্ভবত। 100 নাম্বারটা বুঝি নাই, এই যে একজন পাইছি, দেখেন দেখছেন 100 নাম্বারটা ভাইয়া বুঝে নাই। তাহলে 100 নম্বরে কি ছিল? আমি বলছি যে কোনো কিছু যদি সম্পূর্ণ জায়গা জুড়ে থাকে, সম্পূর্ণ জায়গা জুড়ে থাকলে তখন বিলো। আমি জাস্ট তখন এভাবে বলছিলাম যে ধরেন এটা হচ্ছে একটা টেবিল, হ্যাঁ এটা একটা টেবিল, এখন এই টেবিলের সম্পূর্ণ জায়গা জুড়ে কিছু থাকে, যদি এরকম সম্পূর্ণ জায়গা জুড়ে টেবিলের, তখন ব্যবহার করতে হবে বিলো। হ্যাঁ, আচ্ছা, আর যদি টেবিলের একটা স্থানে কোনো কিছু থাকে আলাদা আলাদা ভাবে, তখন আন্ডার ব্যবহার করতে হবে। এখন একটা কুকুর যখন থাকবে, ধরেন এটা যদি একটা কুকুর হয়, এই কুকুরটা এখানে ধরেন বসে ঘুমাইতেছে কোনোভাবে বা বসে আছে, তাহলে সে কিন্তু পুরা টেবিল জুড়ে নাই, সেক্ষেত্রে আপনাকে কি ব্যবহার করতে হবে? আন্ডার ব্যবহার করতে হবে। ওকে, এইটুকু জাস্ট বলছি। 100 নাম্বারটা বুঝি নাই, ডাউন কেন হয় নাই, আগেই বলছি ভাই ডাউন মানে অ্যাডভার্ব, ডাউন আপনি ব্যবহার করতে পারবেন না কোনো নাউনের আগে, যেমন ভার্বের পরে আপনি ব্যবহার করতে পারেন কিন্তু পরে নাউন থাকা যাবে না। ওকে, যেমন আমি যদি বলি কোনো কারণে ধরেন গো ডাউন, সিট ডাউন, এরকম বলি না, অর্থাৎ এরা একা একা থাকে, প্রিপোজিশন তো নাউনের পূর্বে বসে। যেমন দেখেন আন্ডারের সঙ্গে আবার দ্য টেবিল লেখা ছিল, যে টেবিলের আন্ডারে, টেবিল একটা নাউন ছিল, বাট ডাউনের পরে আমরা নাউনটাকে নিব না, ঠিক আছে? কারণ ডাউন শব্দের একটা অর্থ আছে উপর থেকে নিচে গতিশীল অবস্থায় যাওয়া, এটাকে ডাউন বলে। যেমন আপনাকে যখন আমি বলবো সিট ডাউন, আপনি দাঁড়ায় থাকবেন না, আপনি দাঁড়ায় থাকলে সেখান থেকে আপনি কি করবেন? বসে পড়বেন। তো আপনি যদি এরকম থাকেন যে স্যার আমি দাঁড়াইছিলাম, তখন আপনি এরকম করে বসে পড়বেন না স্যার, আর দাঁড়াই থেকে বসতে গেলে কি হবে? গতিশীল অবস্থায় থাকবে। এটা হচ্ছে আমাদের ডাউনের কাজ। এমডি আকাশ বলছে স্যার আমার নাম বলেন কেন, বলেন কেন না বলেন না কেন, কোনটা হবে? আমি বুঝি নাই, আপনার নাম বলবো না? ওকে, ডাউন কেন হয় নাই ভাইয়া? বলছি যে ডাউন হচ্ছে অ্যাডভার্ব, এটা ভার্বের পরে বসে, নাউনের পূর্বে বসাবো না আমরা। হ্যাঁ, যেমন আমি ডাউন দ্য টেবিল লিখবো না, ওকে, ডাউন দ্য টেবিল লিখবো না, কারণ ডাউন মানে উপর থেকে নিচে গতিশীল অবস্থায় থাকা। এখন আমি যদি বলি দ্য ডগ ইজ ডাউন দ্য টেবিল, তার মানে হচ্ছে কুকুরটা টেবিলের নিচে যাচ্ছে, এরকম গতিশীল অবস্থা বুঝাবে। ওকে, এটা তো অলরেডি করছি। নেক্সট পেজ। আচ্ছা, এবার দেখেন একটা কথা বলছে আমাদের,
নিশ্চয়ই আপনারা দেখতে পাচ্ছেন। দেখেন বিলোর ব্যাপারটা কি বলছে, অপেক্ষাকৃত নিচের অবস্থানে লোয়ার পজিশন অথবা নিচে বা আন্ডার বোঝাতে বিলো ব্যবহার করা হয়। যেমন বলছে শি হ্যাজ 3 পিপল ওয়ার্কিং বিলো হার, তার মানে তার নিচে এবার কি একজন সিঙ্গেল কাজ করে না, কয়েকজন, অর্থাৎ বেশি, তুলনামূলক বেশি। আবার বলছে দেখেন হি ডাইভড বিলো দ্য সারফেস অফ দ্য ওয়াটার, অর্থাৎ পানির উপরিভাগের নিচে সে সাঁতার কাটতেছে। এরপরে বলছে প্লিজ ডু নট রাইট বিলো দিস লাইন, মানে এই লাইনের নিচে তুমি লেখো না, অর্থাৎ এই যে একটা লাইন যদি হয় এরকম, এই লাইনের নিচে আর লিখো না। এখন এই লাইনের নিচে আপনি এরকম একটা ওয়ার্ডের কথা চিন্তা করবেন না, সম্পূর্ণ আরেকটা লাইনের কথা বলতেছে যে এই লাইনের নিচে আর কিছু লেখো না। এরপরে বলছে দ্য অথর্স নেম ওয়াজ প্রিন্টেড বিলো দ্য টাইটেল, অর্থাৎ টাইটেলের নিচে, এই টাইটেলের নিচে বা সম্পূর্ণ জায়গা জুড়ে অথরের নেমটা লেখা ছিল। আচ্ছা, এখন আমরা যখন দেখব যে এই পর্যন্ত গেল আমাদের, এবার প্রশ্ন আসেন কি বলছে স্যার। প্রশ্ন বলতেছে 104, একটু বড় করি হয়তো দেখতে অসুবিধা হতে পারে। দেখতে পাচ্ছি না স্যার সবাই? দেখেন বলছে এ ক্রোকোডাইল ওয়াজ লার্কিং জাস্ট দ্য সারফেস। এখন এই সারফেসের নিচে, এখন ধরেন এই যে সারফেস না, ধরেন এটা হচ্ছে ভূমি, এই উপরে গাছপালা আছে হ্যান দেন, এই সারফেসের ঠিক একটু নিচে এই জায়গাটা জুড়ে পুরা গা মিশায়া এই জায়গাতে একটা কুমির লুকায় আছে। ওকে, এই যে এক্ষেত্রে শরীরের অবস্থা কেমন? আলহামদুলিল্লাহ এখন ভালো, শরীর মোটামুটি। তো এই যে কথাটা স্যার, এই জন্য আমরা কি বলছি বিলো দ্য সারফেস, আন্ডার দ্য সারফেস দিব না, কারণ আন্ডার যদি দেই তাহলে মনে হবে যে এরকম একটা সারফেস, এই সারফেসের জাস্ট এই জায়গায় সে আছে। এখানে সারফেস গুলো বুঝাইতেছে যে কুমিরের পুরা গায়ের উপর জুড়া, পুরাটা জুড়াই একটা সারফেস আছে। অর্থাৎ এটা যদি একটা ক্রোকোডাইল হয়, যেটা একটা ক্রোকোডাইল ধরেন, এই ক্রোকোডাইলের এই পুরাটা জুড়ে তার সঙ্গে লেগে আছে উপরের সারফেসটা, এটা হচ্ছে আমাদের বিলো। আচ্ছা, এরপরে দেখেন যেমন বলছে হি ইজ মি ইন দ্য ক্লাস, তাহলে সে আমার নিচের ক্লাসে পড়ে। তো নিচের ক্লাসে পড়ে, এক্ষেত্রে আপনি বিলো ব্যবহার করবেন, হি ইজ বিলো মি ইন দ্য ক্লাস, অর্থাৎ সে আমার নিচের ক্লাসে। এর মানে এই না যে আমার ক্লাসটা এই যে উপরে আর তার ক্লাসটা নিচে, জাস্ট এখানে বুঝাইছে যে সে আমার নিচের ক্লাসে পড়ে। যেমন এখানে বলছে দেখেন একটা কথা, ও এটা তো নিচেরটা সরি আলাদা করছে এখানে, অর্থাৎ কোনো কিছু তুলনামূলকভাবে নিচে। এখন সেই নিচেটা আবার কেমন, এখানে রুলটা কিন্তু ক্লিয়ার বুঝছে যে লোয়ার পজিশন, লোয়ার পজিশন মানে কি দুর্বল পজিশন। এখন 103 বাদ পড়ছে, 103 কি ছিল? 103 ওইখানে দেখা যায় নাই ভাইয়া, ছবির জন্য কিছু করার নাই, ছবিটা হয়তো আমি ছবি তুলে এটা জুম করছি তো হয়তো ওখান থেকে কেটে গেছে একটু, এই জন্য দেখতে পাচ্ছি না, না হলে দেখাতাম হয়তো বা। ঠিক আছে, ক্রোকোডাইল যে কুমির। আচ্ছা, এবার একটু আসেন স্যার ইনটু, আরেকটা হচ্ছে অন টু। জাস্ট একটু মনে রাখবো স্যার, ইনটু হচ্ছে কেমন, ধরেন এইটা হচ্ছে একটা রুম, ওকে, একটা রুম বা বক্স, এটা ধরলাম এই রুম বা বক্স যাই বলি, এই রুমের মধ্যে যদি কেউ প্রবেশ করে বাহির থেকে ভিতরে তাহলে ইনটু। এখন এটা যদি রুমের ছাদ হয়, বুঝেন, এই নিচ থেকে কেউ যদি লাফ দিয়ে এরকম ছাদের উপরে ওঠে তাহলে বুঝবে অন টু। ক্লিয়ার কথা যে স্যার নিচ থেকে উপরে যদি কোনো কিছুর উপরে যায় তাহলে অন টু। যেমন আমি যদি আপনাদেরকে বুঝাই যে স্যার এটা একটা, ধরেন এটাকে কি লেখা যায়, এটা একটা রিক্সা, ওকে। এখন এই রিক্সার এটা হচ্ছে কি বডি। তো কোনো একটা ছাগল ছোটবেলায় গ্রাম অঞ্চলে দেখতাম যে লাফ দিয়ে এরকম উঁচু জায়গায় এর উপর উঠতো। এই যে নিচ থেকে উপরে লাফ দিয়ে যে ছাগলটা উঠলো রিক্সার উপরে বা ভ্যান গাড়ির উপরে, এটাকে বলে অন টু, অন টু, ওকে। আর যদি দেখেন যে এটা একটা রুম বা এটা একটা বক্স, এটা একটা খাঁচা, সেটার বাহির থেকে ভিতরে আসছে তাহলে ইনটু, ওকে। এই দুটা জিনিস হ্যাঁ, সারফেসের নিচে বুঝালে সর্বদা বিলো ব্যবহার করব, ঠিক আছে। আচ্ছা, এখন এইটুকু যদি বুঝে থাকি যে স্যার যদি নিচ থেকে উপরে কোনো কিছু আসে লাফ দিয়ে বা গতিশীল অবস্থায় তাহলে অন টু, আর বাহির থেকে ভিতরে আসলে তাহলে ইনটু ব্যবহার করব, ওকে। এবার আমরা একটু কিছু এক্সাম্পল দেখে আসি যদি এইটুকু বুঝে থাকি। একটু দেখেন বলছে হি ইজ ওয়াকিং, অর্থাৎ সে হাঁটতেছে, এ কর্নার শপ, তাহলে একটু দেখেন আবার বলছে দে ওয়াক দ্য রুম। এখন দেখেন হি ইজ ওয়াকিং এ কর্নার শপ স্টোর, অর্থাৎ কর্নার শপের স্টোরের দিকে সে যাইতেছে, কথাটা এরকম। আর এখানে বলছে দে ওয়াক দ্য রুম, তাহলে রুমের ভিতরে বাহির থেকে ভিতরে আসছে,
এই জন্য ইনটু। হ্যাঁ, বাইরে থেকে ভিতরে বুঝালে ইনটু। গুড। এই যে দেখেন যেমন বলছে দ্য ড্রাইভার জাম্পড দ্য কার। এখন খেয়াল করেন এই যে ড্রাইভার যখন জাম্প দিয়ে গাড়ির ভিতরে গেছে, সে কিন্তু গাড়ির উপরে যায় নাই, গাড়ির উপরে গেছে। উপরে গেলে অন টু লিখতাম, গেছে গাড়ির ভিতরে, তার জন্য কি স্যার ইনটু। অনেকে মনে করে জাম্প দিলে তো উঁচু হয় মনে হয়, তাহলে অন দিয়ে দেই, ওটা কিন্তু হবে না। ওকে, ইনটু। আচ্ছা, এরপর একটু দেখি আমরা নিচে, আর একটু নিচে দেখি কি আছে। এইটা she was sliding। এবার দেখেন she was sliding into depression, আমরা বলি না সে ডিপ্রেশনের মধ্যে চলে গেছে। এই ডিপ্রেশনের মধ্যে মানে এই না হাইটে হাইটে গেছে, এর ক্ষেত্রেও কিন্তু ইনটু ব্যবহার করা হয়, যে হ্যাঁ সে ডিপ্রেশনে চলে গেছে। she is going to না দিয়ে she is going into depression। ওকে, যেমন বলছে she was sliding into depression, সে হতাশার মধ্যে পতিত হচ্ছিল, কথাটা এরকম। এইবার বলছে দেখেন ওয়াটার, এই যে এইটা কিন্তু অন্য নিয়ম, এটা হচ্ছে যদি কোনো বস্তু তার বাহ্যিক অবয়ব পরিবর্তন করে সেক্ষেত্রে ইনটু ব্যবহার করতে হয়। যেমন বরফকে আপনি গরম করলে বা তাপ দিলে তখন সেটা তরলে রূপান্তরিত হবে, তরলকে আপনি যদি আবার তাপ দেন সেটা বাষ্পে রূপান্তরিত হবে। এই যে যে ভৌগোলিক বা বাহ্যিক পরিবর্তনটা ঘটে সেইটাকে ইনটু ব্যবহার করা হয়। এই জন্য বলছে ওয়াটার চেঞ্জেস ইনটু ভ্যাপর, অর্থাৎ বাষ্পে পরিণত হয় পানি। কি স্যার বাষ্পে। অ্যাক্রোস কে দেওয়া যাবে না? অ্যাক্রোস দেওয়া যাবে না, অ্যাক্রোস মানে ক্রস করে যাওয়া, অলরেডি এটা এর আগেও বুঝাইছি, আমি একটু পরে আরো দেখাবো, সমস্যা নেই। তাহলে ওয়াটার চেঞ্জেস ইনটু ভ্যাপর, এই প্রশ্নটা দেখেন কতবার আসছে, একটু লিখে ফেলবো এই প্রশ্নটা সবাই। ওয়াটার চেঞ্জেস ইনটু ভ্যাপর, ওয়াটার চেঞ্জেস ইনটু ভ্যাপর। ওকে, গাড়ির মধ্যে গেলে ইনটু হবে, হ্যাঁ গাড়ির মধ্যে গেলে ইনটু হবে, আর আগে থেকে গাড়ির মধ্যে অ্যাভেলেবেল থাকলে ইন ব্যবহার করতে হবে, টু দেওয়া যাবে না। ওকে, একটু এই সেন্টেন্সটা সবাই লিখি, ওয়াটার চেঞ্জেস ইনটু ভ্যাপর, শুধু এই প্রথম লাইনটা, কারণ দেখেন কতবার আসছে, ওয়াটার চেঞ্জেস ইনটু ভ্যাপর। ওকে, সাফিক্স প্রিফিক্স মুখস্থ পাঠ, হ্যাঁ সাফিক্স প্রিফিক্স। হ্যাঁ, ওয়াটার চেঞ্জেস ইনটু ভ্যাপর, একটু সবাই এটা লিখবো, সবাই একটু এই প্রশ্নটা লিখবো, কারণ এটা কিন্তু পরীক্ষাতে আসে। ওকে, হ্যাঁ গুড, ওয়াটার চেঞ্জেস ইনটু ভ্যাপর, ঠিক আছে। আচ্ছা, সম্ভব হলে একদিন এটার উপর একটা ফ্রি ক্লাস নিয়ে নিব, সমস্যা নাই, যদি নেক্সট ক্লাস পারি সেটা নিব ইনশাল্লাহ। এরপরে দেখেন যখন কেউ কোনো কিছুকে ভাগ করে, কোনো কিছুতে ভাগ করে, ডিভাইড করে, তখন ডিভাইডের সাথে ইনটু লিখতে হয়। যেমন আমি যদি বলি দ্য কমিটি ইজ ডিভাইডেড ইনটু টু পার্ট, অর্থাৎ কমিটি দুই ভাগে বিভক্ত, এরকম বিভাজন যদি হয় সেক্ষেত্রে ইনটু ব্যবহার করা হয়। তার মানে বিভাজন কথাটা যখন আসে, বিভাজন, এই বিভাজন বোঝাতে ইনটু ব্যবহার করা হয়। ঠিক যেটা আমরা দেখছি এই 110 যেটা আছে, অর্থাৎ 110 নম্বর প্রশ্নে, ইকোনমিক্স ডিভাইড রিসোর্সেস ইনটু 4 ক্যাটাগরিজ, অর্থাৎ সম্পদকে অর্থনীতিবিদরা 4টা ক্যাটাগরিতে ভাগ করেছে। এই যে ভাগ করছে ডিভাইড, এই জন্য এখানে ইনটু, ডিভাইড হলে সেক্ষেত্রে কি স্যার ইনটু, চাইলে এটা মুখস্থ রাখতে পারেন, ডিভাইড ইনটু। তারপরে বলছে দেখেন 111, যে ক্ষেত্রে কি বলছে, হি ব্রোক দ্য জগ ড্যাশ এ 100 পিস। এই যে টুকরা 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 করে দেখো আমারে অন্তর, সেই টুকরা টুকরা আপনি যখনই করবেন, যত টুকরা করবেন তখন ইনটু ব্যবহার করা হবে। ওকে, ইনটু 400 পিসেস, 5 পিসেস, 2 পার্টস, ইত্যাদি 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 আসবে। ওকে, তাহলে হি ব্রোক দ্য জগ ইনটু 100 পিসেস, মানে 100 পিসে সে ভাগ করে ফেলছে, 100 পিসে ভাগ করে ফেলছে, এই ক্ষেত্রে ইনটু ব্যবহার করা হবে। আচ্ছা, এরপর একটু দেখি আমরা, পরে বলছে কি স্যার, অন টু দিয়ে কোনো প্রশ্ন এখানে পাইনি এখন পর্যন্ত, বাট আউট অফ বলছে। আউট অফ বলছে যখন কোনো কিছু থেকে বাহিরে চলে আসে সেক্ষেত্রে আউট অফ ব্যবহার করা হয়। হ্যাঁ, অর্থাৎ কোনো কিছু যখন কোনো কিছু থেকে বেরিয়ে আসে সেক্ষেত্রে আউট অফ ব্যবহার করা
হয়। ওকে, আচ্ছা একটু খেয়াল করি, বলছে কোনো কিছুর বাইরে, মধ্যে, হতে, বাহিরে, গতিশীল ইত্যাদি হ্যান ত্যান কিছু একটা বলছে, দরকার নেই ওটা পড়ার, আমরা জাস্ট এখানে দেখি। ডোন্ট লেট দ্য চাইল্ড পুট ইটস হ্যান্ড, তারপরে দ্য কার উইন্ডো, অর্থাৎ কারো হাত জানালার বাহিরে দিতে দিও না, সেই কথাটা বলছে যে বাচ্চাদের হাত অ্যান্সার গুলোতে ডিলিট করে দেন। অ্যান্সারের দিকে তাকান কেন? অ্যান্সারের দিকে তাকান না, এদিকে বুঝেন। তাহলে কি বলছে? ডোন্ট লেট দ্য চাইল্ড পুট ইটস হ্যান্ড আউট অফ দ্য কার, অর্থাৎ গাড়ির বাহিরে, গাড়ির জানালার বাহিরে হাত দিতে দিও না বাচ্চাদেরকে। এটা মাদার ওয়াজ লুকিং আউট অফ দ্য উইন্ডো, মা জানালার বাহিরে দেখছিলেন, অর্থাৎ জানালা দিয়ে সে কি করছিলেন? বাহিরে দেখছিলেন। তাহলে আউট অফ হচ্ছে জানালার বাহিরে না, কোনো কিছুর বাহিরে। এবার বলছে দেখেন, এ লায়ন জাম্পড, একটা লায়ন কি করছে? জাম্প দিছে আউট অফ দ্য ট্রিজ, অর্থাৎ গাছের উপর থেকে যখন সে লাফ দিছে সে কিন্তু গাছের থেকে আলাদা হয়ে গেছে। কথাটা এরকম যে একটা জায়গা থেকে যখন আর একটা জায়গায় আসে তখন বিচ্ছিন্ন হওয়া বোঝাতে আউট অফ ব্যবহার করা হয়, বা বেরিয়ে আসা বোঝাতে আউট অফ ব্যবহার করা হয়। যেমন বলছে ম্যানি পিপুল ফ্রম আউট অফ টাউন স্টেড এট দ্য মোটেল, অর্থাৎ শহরের বাহিরে অনেকেই মোটেলে থাকে। ওকে, অর্থাৎ আবাসিক টাইপের যে হোটেলগুলা, মানে অস্থায়ীভাবে থাকা যে হোটেলগুলো, এগুলাকে মোটেল বলা হয়, সেখানে থাকে। ওকে, চোখ এমনিতেই চলে যায় অ্যান্সারে, চোখ অনেক জায়গায় যেতে চাইবে, তাকে বলা যাবে না যে তুমি ওখানে যেও না, তুমি থাকো, চোখকে বলে দিব হ্যাঁ যেও না সাথী। আচ্ছা, এরপরে আমরা একটু দেখি, কোনো কিছু ভেতর থেকে বাহিরে অথবা কিছু বাহির থেকে ভেতরে গতিশীল বোঝাতে আউট অফ এর বিপরীত ইনটু হয়, অর্থাৎ বাহির থেকে ভিতরে যদি আসে তাহলে ইনটু। আমরা একটু আগে এটা পড়ে আসছি, যেমন বলছেন দেখেন, যা শিপ সেলড অফ দ্য আইসি ওয়াটার অ্যানাদার সি, তাহলে কথাটা একটু কেমন বলছে দেখেন, দ্য শিপ সেলড, অর্থাৎ শিপটা কি করছে? সেল করে গেছে বা ছেড়ে গেছে। কোত্থেকে গেছে? বরফাচ্ছন্ন পানি থেকে। তাহলে আউট অফ দা, এই যে আউট অফ দা, জাস্ট দেখবো আউট অফ দা আইসি ওয়াটার, অর্থাৎ বরফাচ্ছাদিত পানি থেকে। তারপরে সে কি গেছে? অন্য নদীতে ঢুকছে, অন্য নদীতে ঢুকলো, তার জন্য ইনটু অ্যানাদার সি, অর্থাৎ এটা বরফ সি মানে বরফের সাগর, আর এটা অন্য সাগর। তো এটা থেকে বেরিয়ে এসে যখন এই নদীতে গেল বা এই সাগরে গেল, সমুদ্রে গেল, এটাকে বলা হবে আউট অফ, আর এটাকে বলা হবে ইনটু। ঠিক আছে, অর্থাৎ একটা জায়গা থেকে আর একটা জায়গায় যখন কোনো কিছু একটা স্থান থেকে অন্য স্থানে যাবে, সেক্ষেত্রে যে জায়গায় যাচ্ছে যদি তার ভিতরে প্রবেশ করে তাহলে ইনটু, যার থেকে বাহির হচ্ছে সেটাকে আউট অফ। ওকে, যেমন আমি যদি কোনো কারণে আপনাদেরকে ক্লাস থেকে, ধরেন অনেকে থাকে না টিচাররা রাগ করে যে তাকে ক্লাস থেকে বের করে দিবে, কি বলে? গেট আউট অফ মাই ক্লাস, গেট আউট অফ মাই ক্লাস, মানে আমার ক্লাসের বাহিরে চলে যাও, কথাটা এরকম। আর যদি কেউ বলে আমার ক্লাসের ভিতরে আসো, তখন কি বলবে? গেট ইনটু মাই ক্লাস, কাম ইনটু মাই ক্লাস। এই হচ্ছে হিসাব। ওকে, নেক্সট। এবার আসেন কথাটা কি বলছে আমাদের। এবার বলছে একটা প্রশ্ন যে দ্য ডগ র্যান দ্য রোড। এখন ধরেন একটা কুকুর রাস্তার পাশ দিয়ে সোজা হাঁটবে, রাস্তার উপর দিয়েও হাঁটতে পারে, চলে গেলে আউট অফ, ঢুকলে ইনটু। হ্যাঁ, আচ্ছা, এখন পাশ দিয়ে বরাবর, আবার বলছি যে পাশ দিয়ে বরাবর, এটা বাংলা, যে পাশ দিয়ে বরাবর যদি বোঝায় তাহলে অ্যালং কথাটা ব্যবহার করা হয়। হ্যাঁ, যেমন আমি যদি বুঝাই, ধরেন এই যে একটা, এটা ধরেন একটা রোড, হ্যাঁ এই রাস্তা, এখন এই যে রাস্তাটা আছে এই রাস্তা দিয়ে পাশ দিয়ে যদি এরকম বরাবর কেউ গাছ লাগায় রাস্তার এক পাশ দিয়ে বরাবর, তাহলে এইগুলাকে অ্যালং দ্য রোড ব্যবহার করা হবে। হ্যাঁ, যে রাস্তার পাশ দিয়ে। স্যার টুয়ার্ডস কখন হবে? টুয়ার্ডস শব্দের অর্থ হচ্ছে দিকে, টুয়ার্ডস হচ্ছে অনির্দিষ্ট দিক, টু হচ্ছে নির্দিষ্ট দিক। যেমন ধরেন এটা যদি আপনার স্কুল হয়, ধরেন এটা আমার স্কুল, ওকে, এই স্কুলে, আর এটা আমার বাড়ি। এখন কোনো কারণে আমরা কি করি, অনেক সময় কেউ জিজ্ঞাসা করলো কি রে কই যাস, তখন আপনি কি বলতেছেন? আমি স্কুলে যাই, তখন আই এম গোয়িং টু স্কুল। এই টু সরাসরি স্কুলে যাচ্ছি, নির্দিষ্ট। এবার যদি আপনাকে হঠাৎ করে কেউ জিজ্ঞাসা করে কি রে কই যাস, আপনি স্কুলের পড়াশোনা করেন না এখন, বাট আপনি কি বলতেছেন? একটু স্কুলের দিকে যাচ্ছি। এই যে স্কুলের দিকে যাচ্ছেন মানে এই দিকে রওনা হয়েছেন, চাইলে এখান থেকে ডানে বায়েও চলে যেতে পারেন,
এই যে যাচ্ছেন দিকে এরকম অনির্দিষ্ট, বাট এই দিকে কিন্তু অনির্দিষ্ট, সেক্ষেত্রে টুয়ার্ডস ব্যবহার করা হয়। হ্যাঁ, এই হচ্ছে হিসাব যে স্যার টু মানে নির্দিষ্ট দিক, টুয়ার্ডস মানে হচ্ছে অনির্দিষ্ট দিক, এই আর কি। নিচে পাইলে হয়তো আলোচনা করবো এটা, আপনাদের আরো প্রশ্ন থাকলে করতে পারেন, সমস্যা নেই। তাহলে পাশ দিয়ে বরাবর বোঝালে কি করব স্যার, অ্যালং ব্যবহার করব। আচ্ছা, যদি এটা ঠিক থাকে তাহলে একটু দেখেন, এবার কি বলছে, দ্য ডগ র্যান অ্যালং দ্য রোড, তারপরে কি বলছে, শি ড্রোভ দ্য রাফ রোড, অ্যালং দ্য রাফ রোড মানে খারাপ রাস্তার বা একবারে গাড়ি চালাইছে তার পাশ দিয়ে বরাবর। এরপরে বলছে 117 উই অফেন গো ফিশিং দ্য রিভার ব্যাংক, নদীর তীর বরাবর আমরা মাঝে মাঝে কি করি, নদীর তীরের বরাবর বা কুল বরাবর আমরা কি করি স্যার, টুয়ার্ডস কখন হয় বলছি ভাইয়া, ক্লিয়ার না? নদীর তীরের বরাবর যদি হয় তাহলে আপনাকে অবশ্যই অবশ্যই অ্যালং ব্যবহার করতে হবে। মনে রাখবেন নদীর মাঝখান দিয়ে কিন্তু অ্যালং না, অ্যালং মানে সবসময় পাশ দিয়ে, অ্যালং মানে সবসময় কি পাশ দিয়ে। যে এইখানে দেখেন সবগুলো ওয়ার্ডে, যে এইখানে সবগুলো ওয়ার্ডে যে অ্যালং ব্যবহার করছে সবগুলাই দেখেন ব্যাংক লেখা আছে, ব্যাংক লেখা আছে, ব্যাংক লেখা আছে। ব্যাংক মানে কি, ব্যাংক মানে নদীর তীর বা নদীর কিনারা, এটাকে ব্যাংক বলা হয়, তাই না? তাহলে এটা গেল স্যার 117। এরপরে দেখেন 118 কি বলছে, সোলজার্স ওয়ার ডিপ্লয়েড দ্য বর্ডার অফ দ্য কান্ট্রি। তাহলে সোলজার যারা আছে তাদেরকে কি করা হয়, আমাদের দেশের সীমানার বরাবর বাহিরে তাদেরকে নিয়োগ করা হয়। তাহলে আপনারা একটু বলেন তো স্যার 118 নম্বরটার উত্তর কি হবে? এভাবে 118 লিখে তারপর উত্তর করবেন, যে এ বি সি বা অ্যালন বালন হ্যান ত্যাগ যাই হোক লিখবেন। 118 নম্বর উত্তরটা জানতে চাই। পাশ দিয়ে বরাবর বোঝালে অ্যালন, অ্যালন সর্বদা পাশ দিয়ে, গুড, অ্যালন সর্বদা পাশ দিয়ে। অনির্দিষ্ট হলে টুয়ার্ডস, গুড। হ্যাঁ, 118 অ্যালন, জয় উত্তর করে ফেলেছে, আতিক উত্তর করে ফেলেছে, মীরা নাহার সে উত্তর করে ফেলেছে, থ্যাংক ইউ। এমডি রুহুল আমিন বাংলা লিখতে গেছিল, একটা কিছু হয়ে গেছে, কিছু একটা। অ্যালং দ্য রোড, মিশুক সে উত্তর করে ফেলেছে, মুহতামিম সরকার উত্তর করেছে, অধরা বৃষ্টি সে উত্তর করেছে, চম্পা ঘোষ সে উত্তর করেছে, রুহুল আমিন সে উত্তর করেছে, আকাশ উত্তর করে ফেলেছে, ফাতেমা মিতু সে উত্তর করেছে, থ্যাংক ইউ। আর কে কে আছে, ইনিয়া সাকি সে উত্তর করে ফেলেছে, সাকি সম্ভবত। তারপরে হচ্ছে রহমান সে উত্তর করেছে, আহমেদ উত্তর করেছে, উম্মে সালমার উত্তর হয়েছে, সুমাইয়া রহমান উত্তর করে ফেলেছে, নাসরিন আক্তার ইতি সে উত্তর করেছে, ফতিয়া উত্তর করেছে, জামান এর নামটা কি, হাসানুজ্জামান সে উত্তর করেছে, জ্যোতিষা সম্ভবত সে উত্তর করেছে, থ্যাংক ইউ। আচ্ছা, এ পর্যন্ত নিশ্চয়ই বুঝতে পারছি। এবার প্রশ্ন করছিলেন যারা, স্যার অ্যালং শব্দের অর্থের পরে অ্যাক্রোস কথাটা একটু ভালো করে বুঝবো। হ্যাঁ, অ্যাক্রোস কথাটা কেমন বলছে। এবার আসেন, অ্যাক্রোস শব্দের অর্থ মূলত ক্রস করে চলে যাওয়া। হ্যাঁ, ক্রস করে চলে যাওয়া। ধরেন এটা একটা নদী, এই যে এটা, অথবা রোড, এটা একটা রোড, এইভাবে লম্বা একটা রোড, হ্যাঁ এইভাবে গেছে। এই রোড যখন কেউ এভাবে করে ক্রস করে যায়, এই ক্রস করে চলে গেল, এটা বলা হয় অ্যাক্রস, অ্যাক্রস। হ্যাঁ, আবার এটা যদি নদী ধরতাম, কেউ যদি নদীটা ধরেন, এটা একটা নদী, এই নদী যখন কেউ বোট দিয়ে চলে গেল পার হয়ে এপাশ থেকে ওপাশে, তখনও অ্যাক্রস কথাটা ব্যবহার করা হবে। অর্থাৎ অ্যাক্রস শব্দের অর্থ মূলত এপাশ থেকে ওপাশে ক্রস করে ফেলা। আবার বলছি অ্যাক্রস শব্দের অর্থ মধ্য দিয়ে ক্রস করা, অ্যাক্রস শব্দের অর্থ মধ্য দিয়ে ক্রস করা। যদিও মধ্য দিয়ে বলি আমরা, এই মধ্য দিয়ে মানে এই না যে এই বরাবর, এই মধ্য দিয়ে হচ্ছে এই পার থেকে এই পারে চলে আসা। হ্যাঁ, এই পার থেকে এই পারে চলে আসা, এটাকে বলা হয় অ্যাক্রস। আচ্ছা, এবার একটু প্রশ্ন দেখেন কি বলছে, দ্য লেডি র্যান অ্যাক্রস দ্য রোড। তার মানে এই রোডের মাঝখান দিয়ে কিন্তু সে দৌড়ায় বেড়ায় নাই, সে দৌড়ায় রাস্তাটা পার হয়ে গেছে। এই জন্য কি বলা হয়েছে, র্যান মানে সে দৌড়াইছে,
অ্যাক্রস দ্য রোড, এই অ্যাক্রস দ্য রোড মানে হচ্ছে মূলত এই রোডটা সে পার হয়ে চলে গেছে এই পাশ থেকে এই পাশে, এটাকে বলে অ্যাক্রস, মানে পার হওয়া। অ্যাক্রস মানে কি বলবো, পার হওয়া, জাস্ট লিখে ফেলবেন অ্যাক্রস মানে পার হওয়া, তাহলে দেখবেন আর হয়তো ভুল হওয়ার কথা না, অ্যাক্রস মানে পার হওয়া। যেমন নিচে লেখা আছে হি র্যান অ্যাক্রস দ্য ফিল্ড, তার মানে সে মাঠটা পার হয়ে গেছে। যেমন ইট ইজ ডেঞ্জারাস টু রান অ্যাক্রস দ্য রোড, মানে রাস্তার মাঝখান দিয়ে দৌড়ানো এটা ভয়ঙ্কর, এই পাশে দৌড়ানো কিন্তু ভয়ঙ্কর না, বাট এরকম মাঝখান দিয়ে দৌড়ানো এটা ভয়ঙ্কর, সেটা বলছে যে ইটস ডেঞ্জারাস টু রান, যদিও এখানে আছে রান অ্যাক্রস দ্য রোড। 121 নম্বর, দেয়ার ইজ এ ব্রিজ দ্য রিভার, তাহলে দেখেন তো স্যার ব্রিজ এখানে কিন্তু ওভারও ব্যবহার করা যাবে, হ্যাঁ সম্পূর্ণ জায়গা জুড়ে যদি হয় সেক্ষেত্রে হবে। বলার জন্য স্যার থ্যাংক ইউ। অ্যাক্রস মানে পার হওয়া, নাটোর থেকে একজন ছিল এখনো আসেনি কেন, থাকলে একটু সারাদিন, মানে বুঝি নাই, সম্ভবত কেউ একজনকে মেনশন করেছে সম্ভবত, যাই হোক। আচ্ছা 121 নাম্বারটা তাহলে কি হবে স্যার, 121 নাম্বারটা কি হবে একটু বলবো সবাই। আমি বলেছি 121 নাম্বারে অ্যাক্রস, এখানে ওভার কথাটাও ব্যবহার করা যাবে, যেমন দ্য ব্রিজ ওয়াজ কনস্ট্রাক্টেড অ্যাক্রস দ্য রিভার অথবা ওভার দ্য রিভার, ওকে দুইটাই লেখা যাবে। আচ্ছা এই পর্যন্ত আমরা ক্লিয়ার বুঝতে পারছি কিনা স্যার একটু কমেন্টসে জানাই, কথাবার্তা বললেন আমার সাথে, হ্যাঁ। এবার কি বলছে স্যার 122 নম্বরের প্রশ্নটা দেখেন, ভোটিং টুক প্লেস পিসফুলি, মানে শান্তিপূর্ণভাবে ভোট হয়েছিল মোস্ট অফ দ্য কান্ট্রি, দেশের বেশিরভাগ জায়গা জুড়ে, অর্থাৎ সম্পূর্ণ দেশের মধ্যে জায়গা জুড়ে ভোট ভালোভাবে হয়েছে। তো সেক্ষেত্রে এই যে অ্যাক্রস দ্য কান্ট্রি অথবা পোলস টুক প্লেস পিসফুলি অ্যাক্রস দ্য কান্ট্রি, মানে সারা দেশে শান্তিপূর্ণভাবে কি হয়েছে, ভোটাভুটিটা হয়েছে। ওকে ঠিক আছে না স্যার, ওকে ঠিক আছে। অ্যালংটা আরেকবার বলেন। অ্যালং মানে পাশ দিয়ে বরাবর বুঝাইলে অ্যালং, পাশ দিয়ে বরাবর বুঝাইলে অ্যালং। এবার আসেন স্যার, অ্যাক্রস মানে মধ্য দিয়ে ক্রস করে চলে যাওয়া। আরেকটা কি বলছে, থ্রো, থ্রো শব্দের অর্থ মধ্য দিয়ে, থ্রো THROUGH, থ্রো মানে শুধু মধ্য দিয়ে, হ্যাঁ থ্রো মানে হচ্ছে মধ্য দিয়ে। ওকে এই যে থ্রো নিয়ম তো আইসা পড়ছে স্যার, অ্যাক্রস থাকলে যদি ওইটা হয় তাহলে থ্রো শব্দের অর্থ কি, এবার দেখেন, নো প্রবলেম ক্যান বি সলভড থ্রো ভায়োলেন্স। ভায়োলেন্স কথাটা আপনি নিজেই বসেন, দেখেন এই যে ভায়োলেন্স, তাই না। আবার বলছি যে থ্রো মানে মধ্য দিয়ে, আর অ্যাক্রস মানে সরাসরি পার হওয়া বা পার হওয়া। একটু ভালো করে বোঝার চেষ্টা করবেন, আমি একটু বোঝানোর চেষ্টা করতেছি। ধরেন এটা হচ্ছে আপনার, হইতাছে না, আমি থ্রো আর অ্যাক্রসটাকে একটু আমার মতো করে বোঝাই, পরে আবার এখানে আসবো, হ্যাঁ আমি একটু এটার থেকে আমি একটু আমাদের নোটে চলে যাচ্ছি, ওকে আশা করি এখানে বোঝাতে সুবিধা হবে। ওকে আচ্ছা একটু খেয়াল করো সবাই, এটা হচ্ছে ধরেন আপনার গ্রাম বা ভিলেজ, বোঝার জন্য বলতেছি আমি, এটা আপনার ভিলেজ, হ্যাঁ। আচ্ছা এই যে গ্রামটা আছে, এই গ্রামটার যখন আপনি একটা সীমানা আছে না স্যার, এই যে গ্রামের একটা সীমানা, এই যে একটা সীমানা, মানে এইটা হচ্ছে বর্ডার, ওকে আচ্ছা এইটাও বর্ডার। এখন এই যে বর্ডারটা দেখতেছেন, এই বর্ডার, তো এইরকম বর্ডারের যখন আমরা দেখব যদি কোনো একটা নদী, ধরেন এই নদীটা এইখান থেকে ইন্ডিয়া থেকে হোক আর যেখান থেকেই হোক এরকম করে আসছিল, এরকম করে আইসা আপনার গ্রামের ভিতর দিয়ে সে এখান দিয়ে পার হয়ে চলে গেছে, বুঝছেন, সে পার হয়ে চলে গেছে। এই যে পার হয়ে যে চলে গেছে এর মানে এই না সেই নদী কিন্তু পার হয়ে এখান দিয়ে চলে গেছে, ওখানে আর নদীর কোনো সাইন নাই, আসলে পার হয়ে যায় নাই, সে মধ্য দিয়ে গেছে, বুঝবেন কথাটা, সে কিন্তু পার হয়ে যায় নাই। নদী কি পার হইতে পারে? নদী আপনার এই জায়গার ভিতর দিয়ে গেছে, বয়ে গেছে, যেটা এখনো বইতেছে আবহাওয়ামান ধরে, বুঝছেন। আচ্ছা কিন্তু আমি যদি একটা মানুষের কথা বলি, এই মানুষটা এইখান থেকে যখন হাঁটা শুরু করবে, সে কিন্তু হাইটে হাইটে আস্তে আস্তে করে আপনার এইখানে আসবে, তাই না, এইখানে, এরপর এখান থেকে হাঁটতে হাঁটতে স্যার এইরকম করে এইখানে আসবে। তো সে যখন ক্রস করে এই পাশে চলে আসলো, বুঝছেন, সে কিন্তু আর এই পাশে নাই, আছে
এই পাশে এই মানুষ আর নাই, অর্থাৎ আমি যদি হাইটে এই পাশে চলে যাই তাহলে এই পাশে আমার কোনো সাইন থাকবে না, এটাকে বলা হয় অ্যাক্রস। অর্থাৎ অ্যাক্রস মানে আমার অস্তিত্ব আর থাকবে না, আমি ক্রস করে চলে আসছি। আর থ্রো মানে আমি মধ্য দিয়ে বুঝাচ্ছি কিন্তু সেখানে স্থিতিশীল আছে। বুঝতে পারছি না স্যার? আচ্ছা, এই পর্যন্ত কি বুঝতে পারছি যে স্যার যদি আমি বলছি যে একটা এরিয়া হয়, এই এরিয়া দিয়ে যদি কেউ পার হয়ে এই পাশ থেকে এই পাশে চলে যায়, চলে গেছে পার হয়ে, তারা সাইন এইদিকে থাকবে না, তাহলে অ্যাক্রস। তাহলে কি স্যার? অ্যাক্রস। আর যদি এরকম একটা নদী যায়, এর মানে এই না নদী পার হয়ে চলে গেছে, তাহলে কি ব্যবহার করব? থ্রো। হ্যাঁ, নদী বয়ে গেছে কিন্তু এমন না নদী চলে গেছে এখান থেকে পার হয়ে, এটা। এবার আসেন আরো একটা বিষয়, সেটা কি স্যার? যতক্ষণ পর্যন্ত এই ব্যক্তি ক্রস করে এই পাশে না আসবে, যতক্ষণ পর্যন্ত এই ব্যক্তি বা বস্তু ক্রস করে এই পাশে না আসবে, মানে মাঝামাঝি আছে যে ক্রস করতেছে এখনো, তখন আপনি হয় ক্রসিং না হলে থ্রো কথাটা ব্যবহার করবেন। থ্রো মানে মধ্য দিয়ে, অর্থাৎ অ্যাক্রস মানে অলরেডি পার হয়ে গেছে। আর পার যতক্ষণ পর্যন্ত না হয়েছে, মানে এরকম গতিশীল আছে এখনো, ততক্ষণ পর্যন্ত এটাকে থ্রো ব্যবহার করতে হবে। ঠিক আছে? আচ্ছা, যদি এইটুকু ক্লিয়ার বুঝি, এবার আমরা প্রশ্নে চলে যাই যে স্যার আমাদের প্রশ্ন কি বলছিল, তাই না? এখানে ছিল। ও সরি, পেজ নাম্বারটা আপনাদের মনে আছে না স্যার? কত নাম্বার পেজ ছিল? হ্যাঁ, এই যে পেয়েছি। একটু খেয়াল করেন প্রশ্নগুলা, তাহলে হয়তো আর অ্যাক্রস আর থ্রো নিয়ে ঝামেলা হবে না। 10123, নো প্রবলেম ক্যান বি সলভড থ্রু ভায়োলেন্স। এখানে তো অ্যাক্রস কথাটা নাই, আর ভায়োলেন্স কি ক্রস করে চলে যাবে? অর্থাৎ ভায়োলেন্সের মধ্য দিয়ে কখনো কোনো ঝামেলার সমাধান হয় না, সেটা বলছে। জাস্ট এটা মধ্য দিয়ে। আচ্ছা, এইবার দেখেন কি বলছে, দেখেন 124-এ দ্য থেমস লন্ডন, তাহলে ফ্লোজ থ্রু দ্য লন্ডন। অ্যাক্রস কথাটা ব্যবহার করতে পারবো না, যদিও নাই, কারণ কি টিম নামে একটা নদী আছে যেটাকে তেম নদী অনেকে বলে থাকে, এখানে টেমস লেখা আছে। তাহলে টেমস একটা নদীর নাম, এই নদী লন্ডন শহরের মাঝখান দিয়ে বয়ে গেছে। এমন না যে লন্ডন দিয়ে বয়ে গিয়ে আমেরিকা চলে গেছে আর লন্ডনে তাকে খুঁজে পাওয়া যাবে না, এই ক্ষেত্রে জাস্ট থ্রো ব্যবহার করা হয়েছে। ঠিক আছে? এটা 161 কি যেন বলছে একজন, না 261 পেজ। আচ্ছা, এটা আমি পেয়েছি। এরপরে 125 নম্বরে বলছেন, দেখেন দেয়ার জার্নি দ্য সি ওয়াজ আনহ্যাপি। তাহলে কথাটা হচ্ছে দেখেন যে সমুদ্রের মধ্য দিয়ে তাদের জার্নিটা ছিল সুখকর নয়। তার মানে এই না যে সে জার্নি ক্রস করে চলে গেছে অলরেডি, সমুদ্র ক্রস করে হয়তো একটা জার্নি দিছে মাঝখান দিয়ে, কিন্তু সেটা আনহ্যাপি ছিল, এই জন্য এখানে থ্রো, আর এখানে অ্যাক্রস কথাটা নেইও। হ্যাঁ, এরপরে বলছে দ্য ভিউ দ্য ওপেন উইন্ডো ইজ ভেরি প্রিটি। তাহলে দ্য ভিউ থ্রু দ্য ওপেন উইন্ডো, অর্থাৎ খোলা জানালার মধ্য দিয়ে, খোলা জানালার মধ্য দিয়ে যে সিনারিটা, সেটা খুবই সুন্দর বা মনোমুগ্ধকর। এর মানেই না যে খোলা জানালা দিয়ে ভিউটা চলে গেছে ক্রস করে, এটা মাথায় রাখবো। তাহলে এই জন্য এটা থ্রো। ওকে, আচ্ছা, এরপর একটু আসি নিচে, আরো কি বলছে, লাস্টের দিকে চলে আসছি মেবি। সেটা হচ্ছে স্যার এটা কোনটা? হ্যাঁ, এইটা। ওয়ান ডে মিস্টার আহমেদ ওয়াজ ওয়াকিং এ উড। এই উড মানে কিন্তু বন। হ্যাঁ, এই উড মানে কি স্যার? বন। তাহলে একদিন মিস্টার আহমেদ বনের মধ্য দিয়ে হাঁটতেছিল বৃষ্টির মধ্যে। তাহলে বনের মধ্য দিয়ে সেক্ষেত্রে থ্রো দ্য উড, এরপরে ইন দ্য রেইন মানে বৃষ্টির মধ্যে হাঁটতেছিল, এই যে এই বনের মধ্য দিয়ে, এই জন্য থ্রো দ্য উড আর ইন দ্য রেইন। ওকে, আচ্ছা, তো যাই হোক, শুরু থেকে শেষ পর্যন্ত অল ক্লিয়ার কিনা একটু কমেন্টসে জানান, এবং ক্লাস কেমন লাগলো সেটা একটু কমেন্টসে জানান। আপনাদের কারো কোনো প্রশ্ন আছে কিনা আমি একটু শুনতে চাই, কারো কোনো প্রশ্ন। আমার অ্যাডমিশন ব্যাচের এটা আজকে আমি ক্লাসটি আমার অ্যাডমিশন যে পেজটা, সেই পেজে নিয়েছি, যেটার নাম হচ্ছে মিশন পাবলিক ইউনিভার্সিটি। এইখানে
যে এই পেজে আপনাদের কোনো পরামর্শ আছে কিনা যে স্যার এখানে এটা করলে একটু ভালো হবে, আর আপনারা যেহেতু আমার পরিচিত আছেন আমাদের ক্লাসগুলো তো জানেনই, সো সেই ক্ষেত্রে অবশ্যই সহযোগিতা করবেন, সর্বোচ্চ সহযোগিতা করবেন। আপনাদের জন্য শুভকামনা, দোয়া। এই পেজে মেবি আমাদের এটা ফার্স্ট ক্লাস আজকে, তবু আশা করি আপনারা শুরু থেকে প্রায় 100 জন মানে 99 ছিলেন, 100 পাই নাই, মানে 1% আমি অসফল হয়ে গেছি। আচ্ছা, তো যাই হোক, অল ক্লিয়ার লিখে দেন। ক্লাসটি কেমন লাগলো সেটিও কমেন্টসে জানিয়ে দেন, এবং আপনার পরবর্তী প্রজন্ম যারা আছে, অনুজ যারা আছে, ছোট ভাই বোন যারা আছে, তাদের উদ্দেশ্যে কিছু বলে যান, তারা এখানে আমাদের সঙ্গে যুক্ত হবে কেন, বা কি উদ্দেশ্য হতে পারে, আমাদের ক্লাসগুলো কেমন লাগে, তাদের জন্য উপকারী কিনা একটু কমেন্টসে জানিয়ে দেন। ওকে, আর আপনাদের কোনো পরামর্শ আছে কিনা বা চাওয়া পাওয়া আছে কিনা যে স্যার এই জিনিসটা হলে ভালো হয়, তাহলে সেই জিনিসটাও আমরা অবশ্যই চেষ্টা করব। হাসানুজ্জামান অলরেডি অনেকগুলো লাভ রিয়াক্ট দিয়েছে, থ্যাংক ইউ সো মাচ ভাইয়া। আজকে এই পেজে আমি আশা করি আপনারা সবাই সাপোর্ট করবেন, নিয়মিত থাকবেন, এবং নতুন যারা আছেন ফলো দিয়ে রেখে দেন বা একটা লাইক দিয়ে রেখে দেন। অধরা বৃষ্টি একটা ক্লিয়ার লিখছে, তারপরে হচ্ছে ওয়েল ডান এমডি পাবেল, সেও বলছে থ্যাংক ইউ। সুমাইয়া বলছে ভাইয়া অল ক্লিয়ার। আশিক শাহ সে অনেকগুলো লাভ রিয়াক্ট দিয়েছে। তারপরে দেলোয়ার হোসাইন সেও বলছে ভাইয়া ক্লিয়ার, ওকে এক্সেলেন্ট। তারপর বলছে অল ক্লিয়ার স্যার, ক্লাস ওয়াজ ভেরি গুড, ঠিক আছে থ্যাংক ইউ। সাবরিনা সিদ্দিক সেও 5 লাভ রিয়াক্ট দিয়েছে, থ্যাংক ইউ। এরপরে হচ্ছে সিয়াম শেখ, সে স্যালুট দিয়েছে, ওকে আচ্ছা। এরপরে বলছে মাহমুদা নাসরিন, সে বলছে দারুন। মীরা নাহার, সে অনেকগুলা লাভ রিয়াক্ট আর সঙ্গে আশেপাশে কি কি যেন দিয়েছে, হাই হাই হাই, ও না ঠিক আছে এটা। তারপর হচ্ছে তোফেল, একটু পড়তে ভালো হতো না, টোফেল যে বইটা, টুফেল যেটা, যাই হোক বইটা আমি পড়াই না সাধারণত, আপনাদের হয়তো মনে হতে পারে ভালো, বাট আমি আমার কেন জন্য মনে হয় না। মিরানহার বলছে এক্সেলেন্ট ক্লাস, থ্যাংক ইউ। হৃদয় দাস বলছে ভাইয়া ক্লিয়ার। ইভা আক্তার 3 লাভ দিয়েছে, থ্যাংক ইউ। আর আর আপনারা যে লাভ রিয়াক্ট গুলা দিচ্ছেন এগুলো অনেক কাজে দিবে, এবং আপনাদের পরবর্তী প্রজন্ম যারা আসবে আমাদের এই পেজ দেখতে, তারা অনেক বেশি অনুপ্রাণিত হবে এখান থেকে যে হ্যাঁ আচ্ছা আলহামদুলিল্লাহ অনেক সুন্দর। সাইমা, সম্ভবত সাইমা তার নামটা, সীমানা সাইমা। বিপরীত শব্দ পড়ান, বিপরীত শব্দ এটা আমাদের বাংলা টিচারের ক্লাস, আমার না। স্যার অল ক্লাস কি পরে দেখা যাবে? হ্যাঁ দেখা যাবে ইনশাল্লাহ। জুনিয়ররা ক্লাস করলে বুঝতে পারবেন কেন ক্লাস করবে। আচ্ছা, প্রোনাউনের শুরু থেকে আমি ক্লাস ছিলাম স্যার, আপনার সম্পর্কে জানতে চাই। স্যারের সম্পর্কে জানবেন কি? আমি স্যার, আমার নাম হাবিব, 5 ফুট 9 ইঞ্চি উচ্চতা, গায়ের রং হালকা কালো। তারপরে আর কি কি বলা যাবে? আচ্ছা, কিছু কমেন্ট সম্ভবত ছিল, একটু জানতে চাই যে কমেন্টগুলা কি কি বলছে। আচ্ছা, এটা স্যার ফলো দিয়ে রাখছি, গুড থ্যাংক ইউ, খুব ভালো বুঝি স্যার, থ্যাংক ইউ, ক্লিয়ার, অনেক ভালো হয়েছে ক্লাস। তারপর স্যার কিভাবে পড়লে ঢাকা ইউনিভার্সিটিতে চান্স পাবো আমি একটু জানতে চাই। সবাই যেভাবে পড়ে সেভাবে না পড়ে, অল্প মানুষ যেভাবে পড়ে সেভাবে পড়তে হবে, ওকে। আচ্ছা, অনেকগুলা লাভ রিয়াক্ট দিয়েছে, থ্যাংক ইউ সো মাচ। আর আমাদের এক্সপার্ট টিচাররা এই বিষয়ে আরো বেশি পরামর্শ দিবেন। স্যার এই ক্লাস কি পরে দেখতে পারবো? হ্যাঁ পরে দেখতে পারবেন। স্যার ন্যারেশন করান, ন্যারেশন ক্লাস, নেক্সট একটা ন্যারেশনের ক্লাস চাচ্ছেন এরকম? আচ্ছা ঠিক আছে, থ্যাংক ইউ, চেষ্টা করব। তাসমিয়া অনেকগুলা ব্ল্যাক লাভ দিছে, ব্ল্যাক লাভ। মাস্টার বুকের যে গোছানো আমি জানতাম না, আপনার ক্লাসটা দেখে বুঝলাম। মাস্টার বুকটা যে গোছানো আমি জানতাম না। আচ্ছা ঠিক আছে, থ্যাংক ইউ স্যার। সরে দাঁড়ান সরে দাঁড়ান, একটু সরে দাঁড়ালাম। স্যার আমি নতুন, ক্লাস কি প্রিপোজিশনের কি যেন একটা কথা বলছে মেবি। স্যার আমি নতুন, ক্লাস কি প্রিপোজিশন থেকে না, প্রিপোজিশন আমরা এটা শেষের দিকের ক্লাস, প্রিপোজিশন আগে হয়েছে। স্যার ক্লাস কি পরে দেখা যাবে, এটা বলছি অনেকবার ভাইয়া। রাজু মিয়া, আপনি একটু কথাগুলো শুনবেন, এটা অলরেডি বলছি, এক কমেন্ট বারবার দিচ্ছেন, ঠিক আছে। বলছি যে ক্লাস দেখা যাবে ভাইয়া, রেকর্ড থাকবে ক্লাসগুলো, ওকে। আর কোনো প্রশ্ন? ওকে, সবার জন্য শুভকামনা। তাহলে সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সবাই সবার জন্য দোয়া করবেন, আমার জন্য বেশি করে দোয়া করবেন, যেন আমি আপনাদেরকে ভালো কিছু উপহার দিতে পারি এবং আমিও আপনাদের থেকে অনেক বেশি অর্জন করতে পারি। তো আজকের মতো বিদায় নিচ্ছি, আবার দেখা হবে নেক্সট ক্লাসে। আজকের মতো স্যার, আজকে ফার্স্ট আপনার ক্লাস করলাম, অনেক ভালো লাগলো, থ্যাংক ইউ। আচ্ছা স্যার, আপনার লেখা বই কেমনে পাবো? স্যারের লেখা কোনো বই নাই এখনো বাজারে। হ্যাঁ স্যার, এই ব্যাচে কবে শেষ? এই ব্যাচে এই মাসে শেষ হবে। আর কি প্রশ্ন, আর কি প্রশ্ন? আল্লাহ হাফেজ স্যার, থ্যাংক ইউ, আল্লাহ হাফেজ।
প্রিপোজিশন শেষ করেন স্যার, দেন অন্য টপিক। আচ্ছা ঠিক আছে, দেখব। আর সমস্যা নেই, এগুলো তো ফ্রি ক্লাস, ফ্রি ক্লাস কন্টিনিউয়াস চলবে, সমস্যা নেই। যদি এরপরেও ফ্রি ক্লাস হয় তাহলে অন্যটাই হবে। শুভরাত্রি স্যার, থ্যাংক ইউ। তারপর হচ্ছে তার অসুস্থ থাকার কারণে ক্লাসগুলো করতে পারছি না, তাহলে একটু সুস্থ হয়ে করে নিন স্যার। আর কোনো প্রশ্ন নেই, সব বুঝেছি, থ্যাংক ইউ স্যার। কোর্স ডিটেলস, কোন ব্যাচের কোর্স ডিটেলস স্যার? আপনার পড়ার ধরন অনেক সুন্দর, থ্যাংক ইউ। আল্লাহ হাফেজ স্যার, আল্লাহ হাফেজ, আল্লাহ হাফেজ। ওকে সবাইকে আল্লাহ হাফেজ। ঠিক আছে, তাহলে আজকের মতো বিদায় নিচ্ছি স্যার, নেক্সট ক্লাসে আবার দেখা হবে। সবাই ততদিন ভালো থাকবেন, সুস্থ থাকবেন, হ্যাঁ। ও স্যারের এজ কত? এটা স্যারের এজ কত হবে? হবে কত? এখনো চাকরির বয়স 2-3 বছর আছে। কিন্তু স্যার চাকরির জন্য ট্রাই করে না, এইটুকুই বলে রাখলাম, শুধু আর এজ বলতে চাই না। ওকে, তো যাই হোক, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর সবার জন্য শুভকামনা, হ্যাঁ। কি কোর্স কি আজীবন চলতে থাকবে এরকম আয়শা? যে স্যার কোর্স কি শেষ হয়ে যাবে, কোর্স কি শেষ হবে না, নাকি শেষ করতে চান না? যে স্যার দরকার নাই শেষ করার। আচ্ছা না, যেতে নাহি দিতে চাই তবু যেতে, যেতে নাহি দিব হয় তবু যেতে দিতে হয়, আছে না? আচ্ছা ঠিক আছে, তাহলে সবাই ভালো থাকবেন।